আচ্ছা, ডিনামিক্স এর মধ্যে আমাদের যে চ্যাপ্টারটা চলছে সেটা হলো মোশন ইন এ স্ট্রেট লাইন। তার মধ্যে অলরেডি ক্লাস আমাদের করানো হয়ে গেছে। তো আজকে আমরা যে পোর্শনটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে নেচার অফ দি ফোর্স। অর্থাৎ এর আগে আমরা যেটা করেছি সেখানে নর্মাল ভেলোসিটি ছিল, অ্যাক্সিলারেশন ছিল, বা ডিসপ্লেসমেন্ট ছিল, বা টাইম সংক্রান্ত প্রবলেমগুলো আমরা সলভ করেছি। কিন্তু এবার যেটা রয়েছে সেটা হচ্ছে নেচার অফ দি ফোর্স, অর্থাৎ কোনো পার্টিকেলের উপর যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে, কোনো একটা ফোর্সের দরুন পার্টিকেল যখন মুভ করবে, তখন সে তার উপর ডিপেন্ড করে পার্টিকেলটার মোশনের ইকুয়েশন কিরকম হবে এবং সেই ইকুয়েশন অফ মোশনকে কিভাবে সলভ করতে হয়, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমাদের এবার করতে হবে। এবং এখান থেকেই মেন চ্যাপ্টারটা শুরু। মোশন ইন স্ট্রেট লাইনের মেন জায়গাটা কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে, যেখানে ফোর্স অ্যাপ্লাই হবে কোনো পার্টিকেলের উপর এবং পার্টিকেলটাকে বাধ্য করা হবে সে যাতে মুভ করে। ঠিক আছে, কারণ নিউটনের সূত্রই ছিল, যদি বল প্রযুক্ত না হয় তাহলে পার্টিকেলটা স্থির বস্তু সবসময় স্থির অবস্থায় থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন সেটাকে ফোর্সড মোশন দেব। তো তার জন্য সেই ফোর্স যেহেতু একটা আমাদের কাছে ভেক্টর কোয়ান্টিটি, তো তার ডাইরেকশনও থাকবে এবং ম্যাগনিটিউডও থাকবে। এবার ডাইরেকশনের উপর ডিপেন্ড করে ফোর্সটা কোন দিক থেকে কাজ করছে পার্টিকেলটার উপর, সেটা যে সেন্টার অফ ফোর্স বা রেফারেন্স পয়েন্ট বা অরিজিন বা ফিক্সড পয়েন্ট তার দিকে কাজ করছে না সেখান থেকে দূরে কাজ করছে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম দি ফিক্সড পয়েন্ট কাজ করছে নাকি টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্ট কাজ করছে, তার উপর ডিপেন্ড করে ফোর্সকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে, বা আকর্ষণ বল, এবং একটা হচ্ছে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল। ঠিক আছে, অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্স। তো অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন একরকম হবে এবং রিপালসিভ ফোর্সের ক্ষেত্রে একরকম হবে। এই যে দুটো ডিফারেন্ট, এই ডিফারেন্ট ব্যাপারটা কিন্তু খুব বেশি কোনো থিওরিটিক্যালি ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র একটা প্লাসের এবং একটা মাইনাসের। ইকুয়েশন অফ মোশন লেখার সময় অ্যাট্রাকটিভ ফোর্সের সময় আমাদের মাইনাস দিতে হবে, রিপালসিভ ফোর্সের সময় প্লাস দিতে হবে। জাস্ট এইটুকুনি হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আমি পুরো জিনিসটা একবার একটু লিখে দিই এখানে ছোট করে, যেটার উপর ডিপেন্ড করে আমরা প্রবলেমগুলো সলভ করা শুরু করব যেগুলো পরীক্ষায় আমাদের আসে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা আগের দিন করেছিলাম সেটা হচ্ছে একটা পার্টিকেল, তার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো হয়েছিল। এবার নেচার অফ ফোর্সের ভিত্তিতে ফোর্সটা কিরকম দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, একটা হচ্ছে রিপালসিভ ফোর্স। একটা হলো আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স এবং আরেকটা রিপালসিভ ফোর্স। কখন অ্যাট্রাকটিভ ফোর্স হবে আর কখন রিপালসিভ ফোর্স হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তো অ্যাট্রাকটিভ ফোর্স এবং একটা হচ্ছে রিপালসিভ ফোর্স। কখন অ্যাট্রাকটিভ ফোর্স বলছি, যখন যে ফোর্সটা কাজ করবে সেটা যখন আমাদের পার্টিকেলের মানে সেন্টার অফ ফোর্স যেটা, যেখানটাকে আমরা রেফারেন্স পয়েন্ট বা ফিক্স পয়েন্ট হিসাবে ধরে বা অরিজিন হিসাবে ধরে কাজ করছি তার দিকে কাজ করবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, when force is directed towards the fixed point, ঠিক আছে, ডিরেক্টেড টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্ট। আর একটা হচ্ছে যখন অ্যাওয়ে ফ্রম দি ফিক্সড পয়েন্ট ফোর্সটা কাজ করবে তখন হচ্ছে আমাদের কাছে সেখানে অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে। ঠিক আছে, আরেকটা ফোর্সকে রিপালসিভ ফোর্স, যখন when the force when the force when the force directed away from the fixed point,
ঠিক আছে, তার মানে ছবিটা যদি দেখি, ছবিটা এরকম হওয়া উচিত। দুটোর ক্ষেত্রে ছবির ডিফারেন্সটা কিরকম হবে, জাস্ট আমরা ধরলাম এখানে রয়েছে হচ্ছে আমাদের সেই ফিক্সড পয়েন্ট ওটা, এবং ও এক্স হচ্ছে লাইন অফ মোশন। ঠিক আছে, যেমন এখানে ও আর এখানে এক্স, এবং এখানে রয়েছে একটা কোনো পার্টিকেল পি। পার্টিকেলটা রয়েছে হচ্ছে পি, মানে পার্টিকেলটা কোন পজিশনে রয়েছে, পি পজিশনে রয়েছে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, যেখানে ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স, এগুলো আগের দিন আমরা করেছি। যেখানে ওপি ডিস্টেন্সটা কি ডিস্টেন্স, এক্স ডিস্টেন্স। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। একইভাবে এখানেও তাই, এই পোর্শনটুকু কমন। কিন্তু পার্টিকেলটার উপর যদি এই পি পজিশনে এফ ফোর্স কাজ করে, পি পজিশনে পার্টিকেলটার উপর যদি এফ ফোর্স কাজ করে, সেই ফোর্সটা আমাদের অরিজিনের দিকে কাজ করতে পারে, আবার অরিজিন থেকে দূরে কাজ করতে পারে। তো যদি এই ফোর্সটা পার্টিকেলটাকে অরিজিনের দিকে মুভ করতে বাধ্য করে, অরিজিনের দিকে নিয়ে যায়, দেন সেই ফোর্সটা হবে অ্যাট্রাকটিভ ফোর্স, কারণ কেউ অ্যাট্রাকশন করছে, অরিজিনটা অ্যাট্রাক্ট করছে। যেমন সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির ক্ষেত্রে হয়। আমরা যদি একটা সিম্পল পেন্ডুলাম এখানে থাকে, তাকে যদি কিছুটা দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তখন সেটা কিন্তু আমাদের কাছে আবার ইনিশিয়াল পজিশনে বা ইকুইলিব্রিয়াম পজিশনে কিন্তু আবার ফিরে আসবে, এরকম জায়গাতেই কিন্তু সে আবার ফিরে আসতে চাইবে। তার কারণ হচ্ছে সে যত দূরে নিয়ে যাওয়া হোক না কেন তাকে, তার যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু অলওয়েজ ডিরেক্টেড টু দি ফিক্সড পয়েন্ট। সেই ফোর্সটা কিন্তু অলওয়েজ ডিরেক্টেড টু দি ফিক্সড পয়েন্ট কাজ করবে, যেটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। এই ব্যাপারগুলো আমরা ফিজিক্সে পড়েছিলাম, আবার পড়বো, সেগুলো হচ্ছে এসএইচএম এর আলাদা চ্যাপ্টারই রয়েছে, সেখানে ডিটেলসে সবকিছু জানতে হবে। এখন আমি জাস্ট এটা মোশন ইন স্ট্রেট লাইনের মধ্যে জাস্ট বললাম, এটা কি করছে না, পার্টিকেলটাকে আবার কিন্তু ইনিশিয়াল পজিশন বা এই রেফারেন্স যে পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে কিন্তু পুনরায় নিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ এখানে কিন্তু ফোর্সটা অ্যাট্রাক্টিং ফোর্স। এবং এসএইচএম এ যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেখা হয়, অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেখা হয়, তখন কিন্তু উইথ এ নেগেটিভ সাইন জিনিসটাকে লেখা হয়। ঠিক আছে, কতটা মনে আছে জানিস না, তোরা পড়েছিলি ক্লাস 11-এ। সেটা হচ্ছে এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতো d2x dt2 ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লেখা হতো। ঠিক আছে, এই এক্স এর সঙ্গে ভ্যারি করছে আবার টুগেদার উইথ নেগেটিভ সাইন, এই দিস নেগেটিভ সাইন সেটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে, সেটা আমাদের রিপ্রেজেন্ট করছে যে দি ফোর্স অ্যাক্টিং অন দি পার্টিকেল অলওয়েজ ডিরেক্টেড টু দি ফিক্সড পয়েন্ট, অলওয়েজ ডিরেক্টেড টু দি রেফারেন্স পয়েন্ট ও। ঠিক আছে, একদম মিডিল পয়েন্টটাকে কিন্তু মিডিল পয়েন্টের দিকে সে কিন্তু ডিরেক্টেড, তাই সেই নেগেটিভ সাইনটা দেওয়া হচ্ছে ওখানে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন মেইন যে জায়গাটা আমাদের থিওরিতে আসি, যে এখানে এক্স ডিস্টেন্স রয়েছে, এবার এফটা যদি অরিজিনের দিকে কাজ করে তখন সেটাকে আমরা বলছি অ্যাট্রাকটিভ ফোর্স। আর এফ যদি কাজ করে অরিজিন থেকে দূরের দিকে, অর্থাৎ পার্টিকেলটাকে অরিজিন থেকে দূরে নিয়ে যায়, অ্যাওয়ে ফ্রম দি অরিজিন নিয়ে যায়, তখন সেই ফোর্সটাকে আমাদের বলা হয় রিপালসিভ ফোর্স, অর্থাৎ বিকর্ষণ বল। ঠিক আছে, এই অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি করে লিখতে হয় এবং রিপালসিভ ফোর্সের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি করে লিখতে হয়, সেটা এবার আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে একটা কমন লেখা আমি লিখে দিচ্ছি, সেই লেখাটাকে কিন্তু প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে। যেমন আমি যদি প্রথম যে লেখাটা, যে এটা এই ছবিটাও হতে পারে, এই ছবিটাও হতে পারে, একই ব্যাপার। ঠিক আছে, লেট ও বি দি ফিক্সড পয়েন্ট, যেটা আগেও লিখেছি আমরা, ও বি দি ফিক্সড পয়েন্ট। এই ইন্ট্রোডাকশনটা একটাই মনে রাখবি, সেটাই সমস্ত অঙ্কে কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। তো ও বি দি ফিক্সড পয়েন্ট, কিছু অঙ্কে কিছু এক্সট্রা কন্ডিশন থাকে, তার জন্য এক্সট্রা হয়তো দু দু লাইন লিখতে হবে, কিন্তু ওভারঅল যে ইন জেনারেল লেখাটা, যে সেটা কিন্তু এটাই কমন একদম। লেট ও বি দি ফিক্সড পয়েন্ট and OX is taken along the line of motion of the particle, taken along the line of motion
of the particle. Let P be the position of the particle at any instant of time t at any instant of time t. Let v be the velocity of the particle. এখানে একটু ওপি ডিস্টেন্সটা লিখে দিতে হয়, যে কমা দিয়ে লিখে দেব ওপি ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এক্স ডিস্টেন্স। ওকে, let v be the velocity of the particle. ভেক্টর লেখার দরকার নেই, ভেক্টর লেখার দরকার নেই, নর্মালি জাস্ট ম্যাগনিটিউডটা লিখ। let v be the velocity of the particle at p, মানে ওই আরবিটারি পজিশনে বা র্যান্ডম পজিশনে, তার পথের উপর যে র্যান্ডম একটা পজিশন নিচ্ছে পি, সেই পি পজিশনে তার ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, এইবার আমাদের লিখতে হয় ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল অ্যাট পি। ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল অ্যাট পি, তার জন্য আমাদের একটা ফোর্স দেওয়াই থাকবে কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে কিন্তু ফোর্সটাকে ডেসক্রাইব করা থাকবে, যে ফোর্সের নেচারটা এরকম, ফোর্সটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ সেটা বলা থাকবে, এবং সেই সাথে বলা থাকবে ফোর্সটা কার সঙ্গে ভ্যারি করছে সেটা বলা থাকে। ফোর্সটা কার সাথে ভ্যারি করছে সে কথাটাও কিন্তু বলা থাকেই। ঠিক আছে, তো আমি ধরলাম সাধারণত ফোর্সটাকে ডাইরেক্ট ফোর্স বলে না, ফোর্সটাকে আমাদের এখন কোয়েশ্চেনে খুব কম অঙ্কে ডাইরেক্ট ফোর্স হিসাবে বলবে, সেটাকে বলবে ফোর্স পার ইউনিট মাস। ফোর্স পার ইউনিট মাস হিসাবে ডিসক্রাইব করা থাকবে। ঠিক আছে, আমাদের কি হিসাবে ডিসক্রাইব করা থাকবে, বলবে ফোর্স পার ইউনিট মাস, অর্থাৎ প্রতি একক ভরে ফোর্স পার্টিকেলটার উপর, সেটাকে এফ বলে ডিনোট করা থাকবে। ঠিক আছে, সেটাকে আমাদের কি বলা থাকবে, এফ। তো সেই প্রতি একক যে পার ইউনিট মাস বলছি, সেটাকে স্মল এফ আমি নাম দিই, স্যার স্মল এফ নাম দিই, বা ঠিক আছে স্যার ক্যাপিটাল এফ ও বলা ঠিক আছে, ক্যাপিটাল এফই বলছি। ফোর্স পার ইউনিট মাস ইকুয়ালস টু ক্যাপিটাল এফ। এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে পি ইকুয়ালস টু এম এফ, ক্লাস 10 থেকে পড়ে আসছি, পি ইকুয়ালস টু 10 কি আরো আগে থেকে পড়ে আসছি, পি ইকুয়ালস টু এম এফ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স ইকুয়ালস টু প্রযুক্ত বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, পি ইকুয়ালস টু এম এফ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখন তোর এম এফ ইকুয়ালস টু যদি পি হয়, তাহলে এফটা কত, এফটা হচ্ছে পি বাই এম। পিটা কত, পিটা হচ্ছে ফোর্স, আর এদিকে এমটা কত, এমটা হচ্ছে মাস। আর স্মল এফটা কি, স্মল এফটা হচ্ছে আমাদের কাছে অ্যাক্সিলারেশন। স্মল এফটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই মাস। আর কোনো কিছুকে, কোনো ফোর্সকে যদি মাস দিয়ে ভাগ করিস, তাহলে তো ফোর্স পার ইউনিট মাস পেয়ে যাচ্ছিস। ফোর্স বাই মাস মানে ফোর্স পার ইউনিট মাস, ফোর্স পার ইউনিট মাস, তাই তো। এই ফোর্স পার ইউনিট মাসটাই আমাদের দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাই সেখানে আর আলাদা করে টোটাল যে ফোর্স মাস দিয়ে গুণ করার অত দরকার পড়ে না। তাহলে ফোর্স পার ইউনিট মাসটাই আমাদের কাছে এফটা বলা আছে। আর অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে স্মল এফ। আর তার মানে এখানে স্মল এফ আর ক্যাপিটাল এফটা সেম, অর্থাৎ ফোর্স পার ইউনিট মাস যেটা বলা থাকবে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন দেওয়া থাকে, তাই তাকে আমি ডাইরেক্টলি অ্যাক্সিলারেশনের যে ডিফারেন্সিয়াল ফর্ম তার সঙ্গে কিন্তু ইকুয়েট করতে পারি। ব্যাপারটা বোঝার চেষ্টা করে, এখানে আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে ফোর্স পার ইউনিট মাস, আর ফোর্স পার ইউনিট মাস মানে আমরা দেখতে পেলাম এখানে প্রমাণ করে দেখালাম যে অ্যাক্সিলারেশন। তার মানে আমাদের কোয়েশ্চেনে যে ফোর্সটা দেওয়া থাকে সেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন আকারে দেওয়া থাকে, অবশ্যই বলা থাকবে পার ইউনিট মাস কথাটা বলা থাকবে। তার মানে এই যে এফটাকে সেটাকে আমরা ইকুয়েশন অফ মোশন লেখার সময় অ্যাক্সিলারেশনের যে ডেরিভেটিভ ফর্ম, সেটা d2x dt2 হতে পারে, dv dt হতে পারে, কিন্তু v ইন্টু dv dx হতে পারে, অনেক কিছু হতে পারে।
তাদের সঙ্গে কিন্তু সমান করতে পারি যখন যেটা কাজে লাগবে, যখন যেটা কাজে লাগবে। ঠিক আছে, আমরা ওই জন্য কি করতে পারি, আমরা এই কারণে এফটা যেহেতু অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা লিখতেই পারি ডিভিডিটি ভেলোসিটির ডেরিভেটিভ, কিংবা d2x dt2 লিখতে পারি। d2x dt2 আগের দিন সমস্ত ফর্ম আমি করে দেখিয়েছি একদম প্রথম ক্লাসে। d2x dt2, তারপর v ইন্টু dvdx লিখতে পারি। তার মানে প্রত্যেকটাই যখন যেটা কাজে লাগবে, যখন যেটা কাজে লাগবে সেই হিসেবে আমরা কিন্তু সেটাই হবে এফ, সেটাই হবে এফ। কিন্তু এফ এর আগে একটা প্লাস অথবা মাইনাস বসবে, কিন্তু সেটা কি বসবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে অ্যাট্রাকশন বা রিপালশনের উপর। ফোর্সটার নেচারের উপর ডিপেন্ড করে একটা প্লাস বুঝতে পারে অথবা মাইনাস বুঝতে পারে। ঠিক আছে, মূলত এটাই কাজে লাগে। মোস্ট অফ দি প্রবলেম আমি আগেও বলেছি আমাদের এই ইকুয়েশনটাই বেশি কাজে লাগবে, ভি ইন্টু ডিভিডিএক্সটাই কাজে লাগে বেশি, কারণ ফোর্সটাকে মোস্ট অফ দি প্রবলেম আমাদের এক্স এর ফাংশন হিসেবে দেওয়া থাকে। ফোর্সটাকে আমাদের কিসের ফাংশন হিসেবে দেওয়া থাকে, এক্স এর ফাংশন হিসেবে দেওয়া থাকে। ঠিক আছে, ফোর্সটাকে আমাদের মূলত এক্স এর ফাংশন আকারে দেওয়া থাকে, ফোর্সটাকে আমাদের মূলত এক্স এর ফাংশন আকারে দেওয়া থাকে। ওকে, তাই জন্য আমাদের লাস্টেরটাই বেশি কাজে লাগে। যাই হোক, আমরা এবার চলে আসছি এদিকটাতে, প্লাস হবে না মাইনাস হবে সেটা এবার আমি লিখে দিচ্ছি। তো লেখাটা এরকম ভাবে লিখ, therefore the equation of motion therefore the equation of motion of the particle at p, that is at any point p, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কাছে v ইন্টু ডিভিডিএস দিয়ে লিখে দিচ্ছি, কারণ ওটাই বেশি লাগে, কিন্তু অন্যগুলো যে লাগে না তা কিন্তু নয়, যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা দিয়েই করা যায়। কিন্তু আমরা সবসময় ভি ইন্টু, যখনই দেখবো এক্স এর ফাংশন আকারে ফোর্সকে ডিফাইন করা হয়েছে, এক্স এর ফাংশন আকারে ফোর্সকে ডিফাইন করা হয়েছে, তখন কিন্তু আমরা ভি ইন্টু ডিভিডিএক্স নেবো, তাতে কাজ করতে সুবিধা হবে অনেক। তো ভি ইন্টু ডিভিডিএক্স যেই আমি বলে দিচ্ছি, ওই জন্য ইকুয়ালস টু কিন্তু কি হবে, প্লাস এফও হতে পারে মাইনাস এফও হতে পারে, আমি দুটোই লিখে দিচ্ছি। কখন প্লাস এফ হবে, প্লাস এফটা হবে যখন when f is attractive, সরি রিপালসিভ, প্লাস লিখলে কিন্তু রিপালসিভ, আর এটা মাইনাস এফ কখন হবে, যখন এফ ফোর্সটা হবে অ্যাট্রাকটিভ। ঠিক আছে, তো জাস্ট এইটুখানি যদি আমাদের মনে থাকে, এই এখান থেকে এত অব্দি যে লিখলাম সেটা আমাদের একদম কমন লেখা হবে, লেট ও থেকে শুরু করে ইকুয়েশন অফ মোশন পর্যন্ত, সেটা চেঞ্জ হবে হচ্ছে ইকুয়েশন মানে প্রবলেমের উপর ডিপেন্ড করে, যে সেটা প্লাস এফ হচ্ছে না মাইনাস এফ হচ্ছে, বাকি সব কিন্তু সেম। এবং এরপরে আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে পুরো ইকুয়েশনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, সলভ করে যা যা কোয়েশ্চেন আমাদের চাইবে সেগুলো করতে হবে, সেগুলো কোয়েশ্চেন না করলে আমরা বুঝতে পারবো না, থিওরিটিক্যালি ওগুলো বলে কোনো লাভ নেই। আমরা কোয়েশ্চেন থেকে ডাইরেক্ট কি কি চাইছে কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো এবার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একদম কমন জায়গা। তাহলে আমি ডাইরেক্ট এবার প্রবলেমে চলে আসছি, প্রবলেমের মাধ্যমে জিনিসগুলো আমরা সলভ করবো। তো প্রথম আমরা যে টাইপের প্রবলেম গুলোতে আসবো এবং যে টাইপের প্রবলেম বেশি থাকে, সেটা বইয়ের এক্সারসাইজও হতে পারে বা পরীক্ষাতেও হতে পারে, সেটা হচ্ছে অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ ফোর্সের উপর ডিপেন্ড করেই কোয়েশ্চেন বেশি থাকে। কোয়েশ্চেনটা আমাদের বেশি থাকে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ মাইনাস এফ জাতীয় কোয়েশ্চেনই বেশি থাকবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা অ্যাট্রাকশন ফোর্স থেকেই কাজটা শুরু করছি। এটা হচ্ছে আমাদের একদম যে স্ট্যান্ডার্ড বইটা রেফার করা হয়েছে, সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর বই, এবং সেই ঘোষ চক্রবর্তীর বই থেকে সেকেন্ড এক্সারসাইজ, অর্থাৎ সেম মানে মোশন ইন স্ট্রেট লাইনের যে এক্সারসাইজ, তার 1 নম্বর কোয়েশ্চেনটা। এটা কি বলেছে এখানে, এ পার্টিকেল স্টার্টস উইথ আ ভেলোসিটি ইউ। প্রত্যেকটা যে ইনফরমেশন দেবে, ইনফরমেশন গুলোকে মাথায় রাখতে রাখতে যেতে হবে যে কোনটাকে কি বলতে চাইছে। এবং প্রথমে বলছে স্টার্টস উইথ আ ভেলোসিটি ইউ,
পার্টিকেলটা প্রথমে ইউ ভেলোসিটি নিয়ে স্টার্ট করেছে, অর্থাৎ পার্টিকেলটা যখন স্টার্ট করছে তখন টাইমটা কত, শূন্য। তখন ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, শূন্য। ডিস্টেন্স কতটা কভার করছে, শূন্য। স্টার্ট করছে তো তখন সবে, ঠিক আছে। এবং সেই রকম অবস্থায় আমাদের ভেলোসিটি কত দিয়েছে, ভেলোসিটি দিয়েছে হচ্ছে ইউ, অর্থাৎ ভিটা হচ্ছে ইউ, ভিটা হচ্ছে ইউ। and moves under a retardation equal to mu, moves under a retardation equal to mu times of the space described along a straight line, ঠিক আছে। mu times of the space described along a straight line, ঠিক আছে। মিউ টাইমস দি স্পেস, মিউ টাইম দি স্পেস মানে হচ্ছে এখানে স্পেস বলতে কোনো 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল স্পেস নয়, এখানে স্পেস বলতে যেহেতু স্ট্রেট লাইনের উপর স্পেস, তার মানে সেটাকে একটা ডিস্টেন্স ছাড়া আর কিছুই নয়। স্পেস 2D তে হতে পারে, 3D তে হতে পারে, 2D তে একটা এরিয়া হতে পারে, 3D তে একটা ভলিউম হতে পারে, কিন্তু যেহেতু একটা মোশন ইন স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের উপর করছি, তখন সেখানে কিন্তু সেটা একটা জাস্ট একটা ডিস্টেন্স বা একটা ডিসপ্লেসমেন্ট, একটা একটা লেন্থ ছাড়া আর কিচ্ছু না স্পেসটা, ঠিক আছে। স্পেস ইন স্ট্রেট লাইন মানে হচ্ছে একটা লেন্থ। যেমন আমরা যদি এখন ধরি এখানে এসছে যে রিয়েল নাম্বার লাইনটা যদি দেখি, তো সেখানে একটা নেভারহুড যখন আমরা পড়েছি, ঠিক আছে, একটা এক্স এর যদি নেভারহুড লিখি, সেটা কি হচ্ছে এক্স মাইনাস ডেল্টা থেকে যে এক্স প্লাস ডেল্টা লিখছি, সেটা তো অ্যাকচুয়ালি একটা নেভারহুড যেটাকে আমরা এন এক্স ডেল্টা দিয়ে ডিনোট করছি। তো সেই নেভারহুডটা কিন্তু জাস্ট এখানে একটা স্ট্রেট লাইন, কিন্তু আমরা মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে দেখবো সেটা কিন্তু স্ট্রেট লাইনই হবে এরকম কোনো কথা নেই। স্ট্রেট লাইনই হতে হবে এমন কোনো কথা নেই, সেটা আমাদের হতেই পারে একটা স্ফেরিক্যাল নেভারহুড হতে পারে 3D তে, 2D তে হতে পারে একটা সার্কুলার নেভারহুড, কিংবা এরকমও হতে পারে সেটা একটা স্কোয়ার নেভারহুড, ঠিক আছে, বা রেক্ট্যাঙ্গুলার নেভারহুড, বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম নেভারহুড হতে পারে। কিন্তু যখন আমরা জাস্ট রিয়েল নাম্বার লাইনের উপর কাজটা করেছি, তখন কিন্তু সেটা একটা রেখাংশ পেয়েছি, ঠিক আছে, একটা ইন্টারভেল আকারে পেয়েছি। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম এখানে যে show that it passes over a distance, show that it passes over a distance u by root mu before it comes to rest. এটা থেমে যাওয়া, রিটার্ডেশন হচ্ছে মানে তার ভেলোসিটি অ্যাক্সিলারেশন আস্তে আস্তে কমতে থাকছে, ঠিক আছে। রিটার্ডেট করছে মানে তার সে ডিক্রিজ ইন ভেলোসিটি নিয়ে এগোচ্ছে সেখানে, তার মানে ভেলোসিটি আস্তে আস্তে জিরোর দিকে টেন্ড করছে। তো সেই ভেলোসিটিটা জিরো যখন হয়ে যাবে তখন পার্টিকেলটা রেস্টে চলে আসবে, কিন্তু সেই রেস্টে আসার আগে সে এতটা ডিস্টেন্স কভার করে তবে রেস্টে আসবে, ঠিক আছে। এতটা ডিস্টেন্স সে কভার করবে, কিছুটা ডিস্টেন্স গিয়ে তারপর সে থামবে, ঠিক আছে। তো এবার কাজটা শুরু করি। তো এখানে রিটার্ডেশন মানে হচ্ছে নেগেটিভ সাইন, অ্যাক্সিলারেশনটা নেগেটিভে ধরতে হবে তাহলে রিটার্ডেশন, কারণ অ্যাক্সিলারেশনটা কমছে সেখানে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। প্রথমে ছবি এবং ইয়েটা এখানে নিতে হবে, লেখাটা যা রয়েছে সেটা লিখে নিতে হবে এখানে। এখানে ও পজিশনটা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ও এক্স যে লাইনটা, যে লাইনটার উপর পার্টিকেলটা মুভ করছে, অর্থাৎ মোশন অফ দি লাইন অফ মোশন। দেন এখানে কোন একটা পজিশন পি তে রয়েছে পার্টিকেলটা এট এনি টাইম টি তে, যেখানে ডিস্টেন্সটা কত কভার করেছে, ওবি ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স কভার করেছে, এবং ফোর্সটা কত, মিউ টাইমস অফ দি স্পেস, মিউ টাইমস অফ দি স্পেস, মিউ টাইমস অফ দি স্পেস মানেটা কি, মিউ টাইমস অফ দি স্পেস মানে হচ্ছে মিউ ইন্টু এক্স, ঠিক আছে। মিউ টাইমস অফ দি স্পেস, মিউ ইন্টু এক্স। স্পেসটা কত, পি পজিশনের স্পেসটা হচ্ছে এক্স ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের কি করতে হবে, পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন লিখতে হবে। তো তার জন্য যে ডেসক্রিপশন আমরা দিয়ে দিয়েছিলাম, যে ডেসক্রিপশনটা আমরা দিয়েছি সেটা পুরোটা লিখতে হবে এখানে, সেই ডেসক্রিপশনটা পুরো লিখতে হবে। এবং এগুলোর প্রয়োজন নেই, এটা আমাকে ডাইরেক্ট কোয়েশ্চেনে যা বলেছে সেই অনুযায়ী লিখতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নেই এখানে, এই জায়গাটা চেঞ্জ হবে, কারণ এটা তোমাদের কোয়েশ্চেনে যেটা ফোর্সটা দিচ্ছে সেটাকে লিখবো, তাই তো। এবার কোয়েশ্চেনে যে ফোর্সটা দিচ্ছে সেটা অ্যাপ্লাই করবো। তো যাই হোক, তাহলে এখানে কোয়েশ্চেনে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে মিউ ইন্টু এক্স, কি দিয়েছে, মিউ ইন্টু এক্স,
ঠিক আছে, কিন্তু যেহেতু এটা রিটার্ডেশন রয়েছে তাই তাই আমি এখানে নেগেটিভ সাইন ইউজ করছি। সিন্স দি পার্টিকেল moves with retardation. তাই নেগেটিভ সাইনটা নেওয়া হয়েছে এখানে। তো এটাকে আমাদের এবার সলভ করতে হবে। সলভ করা মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন। এবার ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে। তো কি করে করছি, ভি ইন্টু ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স ডিএক্স। ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স ডিএক্স আসছে। ঠিক আছে, তো এখানে বোথ সাইড যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, বোথ সাইড ইন্টিগ্রেশন করা হলে আমরা কি পাবো এখান থেকে, মিউটা যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে থাকতেই পারে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই টু, ভি স্কোয়ার বাই টু। এবং এখানটা কত পাচ্ছি, এখানটা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস মিউ ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস, আমি ধরলাম সি/2, তাহলে টু গুলো কেটে যাবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সিটা কি, সি বিং অ্যান arbitrary constants, arbitrary constant to be determined arbitrary constant to be determined। যদি এত কথা লিখতে না চাস তাহলে আরবিটারি কনস্ট্যান্ট পর্যন্ত লিখে দিবি, টু বি ডিটারমাইন্ড ফ্রম দি ইনিশিয়াল কন্ডিশন। ফ্রম দি ইনিশিয়াল কন্ডিশন, তাহলে এখান থেকে আমরা এইটুকুনি পাচ্ছি। ঠিক আছে, যাই হোক এটা আমাদের নাম্বারিং করলাম, এটা 1 নম্বর ইকুয়েশন। তো ইনিশিয়ালি পার্টিকেলটা কিন্তু কিসে ছিল, রেস্টে ছিল। ইনিশিয়ালি পার্টিকেলটা কিন্তু ছিল রেস্টে। ঠিক আছে, তো পার্টিকেলটা যদি রেস্টে থাকে তার মানে সেখানে আমরা কি বলতে পারছি, এবং সেই সময় ভেলোসিটি, না পার্টিকেলটা রেস্টে ছিল না, সরি, পার্টিকেলটা ইউ ভেলোসিটি নিয়েছিল। পার্টিকেলটা ইউ ভেলোসিটি নিয়েছিল, সেটা এসছে রেস্টে, একদম ফাইনালি সেটা রেস্টে এসছে। ঠিক আছে, তো ইনিশিয়ালি ডিসপ্লেসমেন্ট কত ছিল, শূন্য ছিল, কারণ সে তো যাত্রা শুরুই করেনি, তার মানে তার ডিসপ্লেসমেন্ট কত, শূন্য। কিন্তু সেই সময় সে ভেলোসিটি কত ছিল, ইউ, মানে ইউ ভেলোসিটি নিয়ে সে যাত্রাটা শুরু করলো, কিন্তু সেই সময় ভেলোসিটি কত ছিল, ইউ। তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান উই গেট, তাহলে ভি স্কোয়ারের জায়গায় কি বসবে, ভি এর জায়গায় ইউ বসবে মাইনাস মিউ, আর এক্স এর জায়গায় বসবে 0। তাহলে সি ইকুয়ালস টু কত এলো, ইউ স্কোয়ার এলো, সি সমান চলে এলো ইউ স্কোয়ার। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি আমি এখন সি এর জায়গায় ইউ স্কোয়ার বসাই তাহলে কিরকম ইকুয়েশনটা আসছে, তাহলে দেওয়ার ফোর ওয়ান বিকামস, তাহলে ইকুয়েশন 1 বিকামস ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আসছে। এবার আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে এক্সটা যখন, মানে এক্স এর যে মানে কি বলছে, কতটা ডিস্টেন্স কভার করার পর সে রেস্টে আসবে, কতটা ডিস্টেন্স কভার করার পর সে রেস্টে আসবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে, লেট দি পার্টিকেল
এখানে কোয়েশ্চেনে যেভাবে কথাটা ইউজ করেছে সেটাই লিখি, নিজে থেকে লেখার দরকার নেই, কোয়েশ্চেনেই সব কথাগুলো পেয়ে যাবি। সো দ্যাট ইট পাসেস ওভার এ ডিস্টেন্স বিফোর ইট কামস টু রেস্ট। ঠিক আছে, ইট পাসেস ওভার এ ডিস্টেন্স বিফোর ইট কাম টু রেস্ট। লেট দি পার্টিকেল passes over a distance before it comes to rest. তার মানে এই এর ভ্যালুটা আমাকে বার করতে হবে এখানে। ঠিক আছে, তো এর ভ্যালুটা বার করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে ইকুয়েশনটা রয়েছে সেখান থেকে আমরা পেয়ে যাব, এই ইকুয়েশন থেকেই পেয়ে যাবো। এটাকে নাম্বারিং করে দিচ্ছি আমি একটা, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেয়ার ফোর, তার মানে যখন এক্সটা এ হবে তখন ভিটা কিন্তু শূন্য হয়ে যাবে, রেস্টে আসছে তো, ভি রেস্টে আসছে তো পার্টিকেলটা এই ডিস্টেন্স কভার করার পর। তার মানে এক্সটা যখন এতে পৌঁছাবে, ডিসপ্লেসমেন্টে যখন এ হবে, তখন ভিটা কিন্তু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ পার্টিকেলটা রেস্টে চলে আসবে, পার্টিকেলটা কিন্তু তখন রেস্টে চলে আসবে। রেস্ট মানে ভেলোসিটি শূন্য। তাহলে দেয়ার ফোর ফ্রম টু উই গেট ভিটা কত, ভিটা হচ্ছে জিরো, এক্সটা কত এ, আর ইউটা হচ্ছে ইউটা কিন্তু ফিক্সড একটা ভেলোসিটি, একটা ইনিশিয়াল ভেলোসিটি, প্রারম্ভিক বেগ যেটাকে বলছি, তো সেটা নিশ্চয়ই ফিক্সড, একদম কনস্ট্যান্ট একটা ভ্যালু, সেটার কোনো চেঞ্জ হবে না, সেটা ইউটা ইউই থাকবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এ স্কোয়ারটা কত হচ্ছে, ঠিক আছে, যেহেতু আমি ডিসপ্লেসমেন্টটা নিচ্ছি সেটার জাস্ট ম্যাগনিটিউডটা আমি বলছি এখানে, ঠিক আছে, এটা আমি প্লাস মাইনাস আর নেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কতটা ডিস্টেন্স কভার করে সে শূন্যতে যাবে ভেলোসিটিটা সেটা বলছে, তার জন্য মাইনাস এত ডিস্টেন্স প্লাস এত ডিস্টেন্স ওইসব বলার দরকার নেই, প্লাস ভ্যালুটাই নেবো, অ্যাবসলিউট ভ্যালুটাই নেবো এখানে, মডিউলার সাইন হিসাবে যেটা আসে সেটাই। ঠিক আছে, তাহলে এখানে লেখ, এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছে, আর লেখার কিছু নেই। ঠিক আছে, আর যদি লিখতে চাস তো লাস্টে ওই কথাটা, যেটা কোয়েশ্চেনের কথাটা, সেটা একবার লিখে দিতে পারিস, এই যে ইউ বাই রুট মিউ বিফোর ইট কামস টু রেস্ট। ঠিক আছে, এই কথাটাই আবার লিখে দিতে পারিস। ব্যাস এটাই প্রুফ করতে দিয়েছে আমাদের। বোঝা যাচ্ছে? ব্যাস এবার তাহলে আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটাতে চলে আসি, এটা হয়েছে সবার, আস্তে আস্তে আমি বড় অঙ্কের দিকে যাচ্ছি। তো এখানে আমাদের এই যে পোর্শন গুলো, এগুলো কিন্তু সব একদম কমন পোর্শন। আচ্ছা, নেক্সট কি কোয়েশ্চেন রয়েছে দেখ। ঠিক আছে, একই টাইপের প্রবলেম কিন্তু আমি পরপর নেবো, এরকম ভাবে আমি কোনো এক্সারসাইজ ধরে ওরকম ভাবে করাবো না, ওইভাবে করে কোনো লাভ নেই, ডিনামিক্সে পুরো ঘেটে যাবে। যখন যে কনসেপ্ট শিখবি সেই কনসেপ্টের যেরকম যেরকম প্রবলেম হয় যেভাবে করতে হবে, প্রত্যেকটা প্রবলেম আগে পরপর করে নেওয়ার পর তারপর নতুন কনসেপ্টের উপর আবার অঙ্ক হবে। কারণ এক্সারসাইজ ধরে করা মানে হচ্ছে তোর একটা অঙ্ক একরকম নিয়মে হবে, তো পরের অঙ্কটা আবার অন্য কোনো জিনিস, তো সেভাবে করলে কিন্তু শেখা যাবে না। আমাদের প্রথম যখন শেখার সময় একদম ইন্ডিভিজুয়ালি কনসেপ্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, ফর্মুলা ওয়াইজ আলাদা আলাদা করে তারপর জিনিসটাকে শিখতে হবে। তো সেই রেসপেক্টেই এই টাইপের মধ্যে নেক্সট যে প্রবলেমটা আমাদের দিয়েছে সেটা বলছে পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম রেস্ট।
ঠিক আছে, একটা পার্টিকেল আগেরটা কিন্তু রেস্ট থেকে শুরু করেনি যাত্রা, আগেরটা কিন্তু ইনিশিয়াল সে একটা ভেলোসিটি নিয়ে সে কিন্তু মুভ করা স্টার্ট করেছিল, বরঞ্চ শেষে গিয়ে সে রেস্টে এসেছিল, একদম টার্মিনাল পজিশনে এসে সে রেস্টে এসে গেছিল, কারণ সে রিটার্ডেশন নিয়ে চলছিল, তার ভেলোসিটি অ্যাক্সিলারেশন সব কম ছিল, কমতে কমতে জিরোতে চলে এসেছে ভেলোসিটি। The particle moves in a straight line starting from rest. তো রেস্ট থেকে যাত্রা শুরু করছে মানে তার ইনিশিয়াল যে ভেলোসিটি, ঠিক আছে, ভি ইকুয়ালস টু জিরো, যখন টাইমটা শূন্য সেটা বলছে। ঠিক আছে, ইনিশিয়াল মানে টাইমটা তখন কাউন্টিং শুরু হয়নি, টাইমটা শূন্য। তো অ্যাট এ ডিস্টেন্স এ টু এ সেন্টার অফ ফোর্স, অ্যাট এ ডিস্টেন্স এ মানে সেন্টার থেকে কিন্তু সে দূরে রয়েছে, সেন্টার থেকে কিন্তু সে এ পরিমাণ দূরে রয়েছে, ঠিক আছে, এ লেন্থ দূরে রয়েছে সে। অর্থাৎ এটার মানে হচ্ছে যখন টাইমটা শূন্য তখন সে সেন্টার থেকে কোথায় রয়েছে, এ ডিস্টেন্সে রয়েছে। একদম ম্যাথমেটিক্যালি কি বোঝাতে চাইছে এই কথাগুলো, সেগুলো আমাদের লিখে লিখে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা এবং ইনিশিয়াল বা টার্মিনাল কন্ডিশন গুলোকে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমাদের বলছে প্রথম যে পার্টিকেলটা ছিল, পার্টিকেলটা যখন প্রথমে একদম ইনিশিয়াল পজিশনে, সে কি কোথায় ছিল, অ্যাট এ ডিস্টেন্স এ টু এ সেন্টার অফ ফোর্স, টু এ সেন্টার অফ ফোর্স, সেন্টার অফ ফোর্স মানে কি, সেন্টার অফ ফোর্স বলতে এখানে ও পজিশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ও পজিশন থেকে এই ডিস্টেন্সে রয়েছে, তার মানে যখন টাইমটা কাউন্টিং শুরু হয়নি ইনিশিয়াল, তখন পার্টিকেলটার ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্স ও থেকে। আচ্ছা, এবার বলছে শো দ্যাট দি টাইম রিকোয়ার্ড টু রিচ দি সেন্টার, তার মানে সেটা দেখতেই পাচ্ছিস সেন্টার থেকে দূরে ছিল, এখানে যদি সেন্টারটা থাকে তো পার্টিকেলটি এরকম কোন একটা পজিশনে ছিল, এরকম কোন একটা পজিশনে ছিল। ঠিক আছে, ছবিটা আমি আগে আঁকবো সুন্দর করে, আগে এগুলো দেখ। তো এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্স ছিল। এবার বলছে পার্টিকেল তার মানে কোথায় পৌঁছাচ্ছে, রিচ টু দি সেন্টার, তার মানে সেন্টারের দিকে আসছে, দূর থেকে সেন্টারের দিকে আসছে, মানে ফোর্সটা এখানে অ্যাট্রাকটিভ ফোর্স, ফোর্সটা এখন ও এর দিকে নিয়ে যাচ্ছে, ফোর্সটা কিন্তু এখানে তার মানে অ্যাট্রাকটিভ ফোর্স, ফোর্সটা কিন্তু পার্টিকেলটাকে এই পজিশন থেকে ও এর দিকে নিয়ে যাচ্ছে, তাই সে বলতে পারছে এখানে কোয়েশ্চেনে যে সেন্টারের দিক, সেন্টারে যখন পৌঁছাবে তখন তার কতটা টাইম লাগবে, সেন্টারে পৌঁছাতে তার কতটা টাইম লাগবে সেটা জিজ্ঞাসা করতে পারছে, কারণ সেন্টারের দিকে যাচ্ছে পার্টিকেলটা, অর্থাৎ পার্টিকেলের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ ইকুয়েশন অফ মোশনে কিন্তু সে মাইনাস সাইন নিয়ে থাকবে। কিন্তু সেই ফোর্সটা এখনো কিন্তু কোথাও বলেনি, এখনো কিন্তু ফোর্সটাকে ডেসক্রাইব করেনি, ফোর্সটাকে ডেসক্রাইব না করলে আমরা এই সমস্ত কন্ডিশনের কোনো কাজই নেই, সমস্ত কন্ডিশনকে, কন্ডিশনই বেকার হয়ে যাবে, অ্যাপ্লাই করতে পারবো না যদি ফোর্সটা আমাকে ডেসক্রাইব না করে, ফোর্সটা কিরকম। এবার বলছে সেই ফোর্সটার কথা, ইফ দি ফোর্স, ইফ দি ফোর্স অফ অ্যাট্রাকশন, কথাটা না বললেও আমরা বুঝতে পারতাম, সবসময় কিন্তু বলে দেবে না, এখান থেকেই বুঝে নিতে হবে যে পার্টিকেলটা এই ডিস্টেন্সে ছিল, সেখান থেকে বলছে সেন্টারের দিকে নিয়ে যেতে, সেন্টারে পৌঁছাতে কত টাইম লাগবে, তার মানে সেই অ্যাট্রাকশন ফোর্স বলেই সেন্টারে যাচ্ছে। কোয়েশ্চেন হয়তো নাও থাকতে পারে অ্যাট্রাকশন কথাটা, সেটা কিন্তু নিজেকে কোয়েশ্চেন পড়ে বুঝে নিতে হবে। তো ইফ দি ফোর্স অফ অ্যাট্রাকশন ভ্যারিজ ইনভার্সলি, কিরকম ভাবে ভ্যারি করছে, ইনভার্সলি ভ্যারি করছে, তার সঙ্গে কি আছে, অ্যাজ দি কিউব অফ দি ডিস্টেন্স, কিউব অফ দি ডিস্টেন্স তার মানে এক্স এর কিউবের সঙ্গে ইনভার্স, এক্স এর কিউবের ইনভার্স, তার মানে 1/x কিউবের সঙ্গে ভ্যারি করছে, ফোর্সটা এখানে কার সঙ্গে ভ্যারি করছে, 1/x কিউবের সঙ্গে ভ্যারি করছে, এফ ভ্যারিজেস 1/x কিউব, তাহলে এফ ইকুয়ালস টু কত, μ/x কিউব। অবশ্যই ভ্যারিজেস সাইন থেকে একটা ইকুয়ালিটি আনতে গেলে আমাকে একটা নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই হচ্ছে মিউ, এখানে μ/x কিউব ধরলাম, তার মানে ফোর্সটা এবার আমরা পেলাম μ/x কিউব, সেটাকে নিয়ে কাজটা করতে হবে, সেটাকে নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ও সেটা বলারও দরকার নেই, এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কোশ্চেনটাতে বলে দিয়েছে, কিন্তু সবসময় এত বলে না, যে মিউ বিং বিং দি কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন সেটাও উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, যেটা আমি ধরলাম এখানে। ব্যাস, এবার অঙ্কটা শুরু করি। তো এই জায়গাটা পুরোপুরি কমন, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, ফোর্সটা এবার নিশ্চয়ই মিউ এক্স নয়, ফোর্সটা নিশ্চয়ই মিউ এক্স নয়, এবার ফোর্সটা তাহলে কিরকম, ফোর্সটা হচ্ছে এখানে μ/x কিউব, ফোর্সটা হচ্ছে এরকম, ফোর্সটা হচ্ছে এখানে এরকম। ঠিক আছে,
কোয়েশ্চেনে কিন্তু খুব কমই লেখা থাকে যে মিউ বাই এক্স কিউব এরকম ডাইরেক্ট বলে দিল, এরকম কথায় লিখে দেবে যে কার সঙ্গে ভ্যারি করছে, কিভাবে ভ্যারি করছে সেটা বলে দেবে। সেখান থেকে আমরা বুঝলাম কিন্তু মিউ বাই এক্স কিউব বলতে চাইছে, ডাইরেক্ট কিন্তু বলেনি যে মিউ বাই এক্স কিউব এটা। ঠিক আছে, তো যাই হোক এবার অঙ্কটার দিকে আসি, মানে ক্যালকুলেশনের দিকে। দি ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল এট পি, দি ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল এট পি, সেটা কি হবে না ডি টু এক্স এর কোনো প্রয়োজন নেই, যেহেতু এক্স এর ফাংশন আকারে দিচ্ছে। আমি কি বলেছি বারবার করে, এক্স এর ফাংশন আকারে দিলে ভি ইন্টু ডিভিডিএক্স ফর্ম অ্যাপ্লাই করতে, ভি ইন্টু ডিভিডিএক্স, ভি ইন্টু ডিভিডিএক্স অ্যাপ্লাই করতে বলছি, কারণ সেটা দিয়েই তাড়াতাড়ি কাজ হয়, যেটা আমরা সচরাচর এতদিন ইউজ করতাম না। ডেরিভেটিভ মানে অ্যাক্সেলারেশনের করেসপন্ডিং ডিভিডিটিও আমরা ইউজ করতাম, ডি টু কিন্তু ফিজিক্সে ইউজ করতাম ক্লাস 11-এ বা হায়ার স্টাডিজে, টুয়েলভে। কিন্তু ভি ইন্টু ডিভিডিএক্স কিন্তু খুব কম হয়তো ইউজই করতাম না, কিন্তু এখন এটাতেই বেশি ভালো কাজ হবে। তো ফোর্সটা যেহেতু অ্যাট্রাকটিভ তাই একটা মাইনাস বসবে, এবং ফোর্সের যে নেচার মানে ফোর্সের যে ডেফিনেশন, ফোর্সের যে নেচার সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ তাই মাইনাস, আর ফোর্সের যে ডেফিনেশন সেটা হচ্ছে ফোর্স ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য কিউব অফ দ্য ডিস্টেন্স ফ্রম দি ফিক্সড পয়েন্ট ও। তার মানে ভি ইন্টু ডিভিডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স কিউব। ঠিক আছে, আমি প্রথম অঙ্কের ক্ষেত্রে লিখে দিচ্ছি, যদি পরীক্ষা লিখতে পারিস তো খাতার মান অনেক বাড়বে, আমি যেভাবে লেখাবো যেভাবে করাবো ঠিক সেইভাবে লিখে আসবি, পরীক্ষাতে একটা নাম্বারও কাটতে পারবে না। ঠিক আছে, শুধু রাফ করলে কিন্তু আবার হবে না, আমাদের যেভাবে যা লিখাবো পুরো জিনিসটা খাতায় এক্সপ্রেস করে আসতে হবে পরীক্ষাতে। ঠিক আছে, চাইলেও নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। তো এখানে ঠিকঠাক করে দেখ, ভি ইন্টু ডিভিডিএক্স ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স কিউব। সো মাইনাসটা কেন দিলাম সেটাও আমি এক্সপ্রেস করে দিচ্ছি এখানে, কারণ এগুলো আমাদের মেজর বা অনার্স এর খাতা। তো সেক্ষেত্রে আমাদের যতটা এক্সপ্রেস করব, যতটা রিপ্রেজেন্ট করব, কোথায় কি কেন করছি প্রত্যেকটা লজিক্যালি লিখবো, তত কিন্তু খাতাটার মান বাড়বে। ঠিক আছে, তো মাইনাস সাইনটা নিয়েছি, is taken since the force is attractive. Attractive মানে কি, that is directed towards O. আর মিউ বাই এক্স কিউব কেন নিলাম, হিয়ার the force if varies 1 by x cube, this implies f equals to mu by x cube, যেখানে mu equals to non-zero variation constant. অবভিয়াসলি নন জিরো, কারণ জিরো মানে ফোর্সটাই জিরো, মিউ জিরো হয়ে যাওয়া মানে ফোর্সটাই কমপ্লিটলি জিরো হয়ে গেল, মানে ফোর্স অ্যাপ্লাই হলো না। আর ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে পার্টিকেলটা যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। ঠিক আছে, কারণ পার্টিকেলটা ছিল অ্যাট ফার্স্ট সে রেস্টে ছিল, পার্টিকেলটা কিন্তু ইনিশিয়ালি রেস্টে ছিল, আর সেই মতো অবস্থায় মিউ যদি জিরো হয়ে যায় তার মানে ফোর্স তার উপর অ্যাপ্লাই হলো না। ফোর্স যদি অ্যাপ্লাই না হয় পার্টিকেলটা রেস্টে থাকা পার্টিকেল রেস্টেই থাকে, সেটা নিউটন বলছে, আমরা কিছু বলছি না, নিউটনই বলেছেন যে রেস্টে থাকলে রেস্টেই থাকবে যদি ফোর্স না অ্যাপ্লাই হয়। তো মিউ যদি জিরো হয় ফোর্স অ্যাপ্লাই হবে না, কারণ ফোর্সটাই জিরো হয়ে যাবে, তো সেক্ষেত্রে পার্টিকেল রেস্টেই থাকবে। তাহলে কোয়েশ্চেনে যে চাইছে আমাদের পার্টিকেলটা একদম ইনিশিয়াল পজিশন থেকে ওতে আসবে, আসতে কত সময় লাগবে, তো ওতে তো আসবেই না, সে তো রেস্টে ওখানেই বসে থাকবে, সে তো এদিকে এগোবেই না যদি মিউ জিরো হয়ে যায়। তাই মিউটা কিন্তু কনস্ট্যান্ট মানে কিন্তু তার কিন্তু কোনো গুরুত্ব নেই সেটা নয়, ভালো গুরুত্ব আছে, কারণ সেটার উপর ডিপেন্ড করে পার্টিকেলটা মুভ করবে। সেটা জিরো হয়ে গেলে পার্টিকেলটা মুভই করবে না, কোয়েশ্চেনটাই মানে থাকবে না, কোনো কোয়েশ্চেনটার অ্যান্সারই বেরোবে না। তাই অবভিয়াসলি আমি কোয়েশ্চেনে কিন্তু লেখেনি, কিন্তু আমরা বলে দিচ্ছি যে নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, কোয়েশ্চেনে শুধু ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বলেছে, আমরা অশূন্য ভেদ ধ্রুবক বা নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট কথাটা মেনশন করছি।
ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত কারণে আমরা ফোর্সটাকে এরকম ভাবে নিলাম। যদি মনে করিস যে এত লিখতে পারবি না, লিখতে হবে না। প্রথম প্রথম আমি প্রত্যেকটা লেখা দিচ্ছি, লেখা যখন অভ্যাস হয়ে যাবে তখন নিজেরাই লিখতে পারবি। আর যদি দেখিস যে টাইম শর্টেজ আছে তখন বেশি লিখতে যাবি না, কারণ আগে অঙ্কটাকে কমপ্লিট করাটা মেন কথা। ঠিক আছে, বেশি লিখতে গিয়ে অঙ্কটাকে মানে অর্ধেক লিখে রাখলাম, তাহলে কিন্তু হবে না। হুম। তো যাই হোক, এবারে আমাদের ক্যালকুলেশনের কাজ, এগুলোর কাজ সব হয়ে গেছে, এবার ক্যালকুলেশনের কাজ। শুধু একটা জিনিস আমি ছবির মধ্যে অ্যাড করব। ছবির মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটা ইনিশিয়াল পজিশন অ্যাড করব। কারণ পার্টিকেলটা একটা ইনিশিয়ালি এই পজিশনে ছিল, তখন টাইমটা শূন্য। তখন পার্টিকেলটা কোন পজিশনে ছিল? তখন এই পজিশনের ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু এই ডিস্টেন্স, ও থেকে এর ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স। ঠিক আছে, সেটা আমি এক্সট্রা অ্যাড করলাম। ওকে, মানে এই যে ডিস্টেন্সটুকু এখান থেকে এতটা, ও থেকে যে এর ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের কাছে কত? সেটাই হচ্ছে এই। আর ও থেকে যে পি এর ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের কাছে এক্স। হয়েছে? এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে এই ডিস্টেন্স, এই পর্যন্ত যে ডিস্টেন্সটা। আর এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে আমাদের কাছে এক্স ডিস্টেন্স। তাহলে এক্সট্রার প্রয়োজন নেই। হচ্ছে, এবং সেটা আমরা কোয়েশ্চেনেও মেনশন করে দিই, মানে লেখার মধ্যে ডেসক্রিপশনে বলে দিচ্ছি একটুখানি, যে লেট এ বি দি ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল। যেখানে ও থেকে এর ডিস্টেন্সটা কত? সেটা হচ্ছে এই ডিস্টেন্স। ওয়্যার ওপি ডিস্টেন্স যেমন এক্স ডিস্টেন্স, সেটা একটা আরবিটারি পজিশন, সেরকম ওয়ের ডিস্টেন্সটা কিন্তু ফিক্সড ডিস্টেন্স। ওপিটা কিন্তু কোনো ফিক্স নয়, ওপিটা হচ্ছে একটা আরবিটারি পজিশন তার পথের উপর। আর এটা হচ্ছে যেখান থেকে সে যাত্রা শুরু করছে, একদম ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, এটা এই হবে। ব্যাস, এবার আমরা ক্যালকুলেশনে আসি। তাই এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন। এবার ক্যালকুলেশনটাতে করা যাক। তো কি করতে হবে? জাস্ট ভি ডিভি ইকুয়ালস টু, তার মানে মাইনাস মিউ এক্স টু দি পাওয়ার, নাহলে -3 লিখলাম, তার সঙ্গে আসছে ডিএক্স। এবার বোথ সাইড ইন্টিগ্রেট কর। ইন্টিগ্রেট করলে কি আসবে? এটা v²/2 হবে। এটা কত হবে? মাইনাস মিউ এক্স টু দি পাওয়ার -3 + 1 বাই -3 + 1। এগুলো এত ভেঙে করার দরকার নেই, তো আমি করে দিচ্ছি। তাও c/2 লিখছি, কারণ টুটা তাহলে কেটে যাবে, প্রত্যেকটার সঙ্গে রয়েছে দেখ। ঠিক আছে, to be determined from the initial condition। ব্যাস, এবার এখান থেকে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কার ভ্যালু বার করবো? কনস্ট্যান্টের ভ্যালুটা বের করবো। তাই তো, সি এর ভ্যালুটা বের করবো। তো ইনিশিয়াল কন্ডিশন কি দিয়েছে? ইনিশিয়াল কন্ডিশন দিয়েছে পার্টিকেলটি যখন এই পজিশনে আছে, পার্টিকেলটি যখন ইনিশিয়াল পজিশনে আছে, যখন যাত্রা শুরু করেনি, মুভ করা শুরু করেনি, তখন সে রেস্টে আছে ওই পয়েন্টে। সেটা কিন্তু কোয়েশ্চেনে বলেছে, কোয়েশ্চেনে কিন্তু মেনশন করেছে। সেটা প্রথমে কোয়েশ্চেন পড়ার সময় দেখালাম সেগুলো।
তো ইনিশিয়ালি কোথায় রয়েছে না, পার্টিকেলটা এই পয়েন্টে রয়েছে, ইনিশিয়ালি অ্যাট এ। এক্স ডিস্টেন্সটা কত, এ ডিস্টেন্স, টাইমটা কত তখন, শূন্য। তখন ভেলোসিটি কত, ভেলোসিটিও শূন্য। ইনিশিয়াল টাইম, ইনিশিয়াল পজিশন মানে হচ্ছে টাইমটা তখন কাউন্টিং শুরু করেনি, তখন যাত্রা শুরু করেনি, টিটা শূন্য। ইনিশিয়াল পজিশনটা এখানে কত, এখানে কিন্তু অরিজিন থেকে বা জিরো ডিস্টেন্স থেকে যাত্রা শুরু করছে না, এখানে কিন্তু অরিজিন থেকে অলরেডি কিছু একটা ডিস্টেন্সে সে এগিয়ে রয়েছে, সেখান থেকে অরিজিনের দিকে আসছে, তার মানে এখানে এ ডিস্টেন্স থেকে যাত্রা শুরু করছে। এবং সেই সাথে তার ভেলোসিটিটা কত হচ্ছে, ভেলোসিটি কিন্তু শূন্য, ভি কিন্তু জিরো, কারণ সে রেস্টে ছিল, ইনিশিয়ালি সে কিন্তু রেস্টে ছিল। তাহলে এই সমস্ত ভ্যালু নিয়ে আমরা এখন এখানে বসিয়ে দেবো। এটাকে যদি 1 নম্বর নাম দিই, তো সেই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। Therefore from 1 we get 0 equals to mu by a square প্লাস সি মানে কত, শূন্য, সরি সি মানে শূন্য হতে যাবে কেন, সিটাই তো বের করছি। সি ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এ স্কোয়ার, সি মানে কত, মিউ বাই এ স্কোয়ার, তাহলে দেয়ার ফোর equation 1 becomes, therefore equation 1 becomes, কি হবে ইকুয়েশন 1টা, এখানে জাস্ট সি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু চলে আসছে মিউ বাই এক্স স্কোয়ার, আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস মিউ বাই এ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু, মিউ যদি কমন নিই তাহলে এরকম আসছে, কিংবা ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু এলসিএম করলে এরকম পাচ্ছি। এইবার হচ্ছে একটা সাইন কনভেনশন রয়েছে, আমরা ভিটাকে ভি মানে ভি স্কোয়ারটাকে ভি করতে চাইছি, বোথ সাইডে স্কোয়ার রুট করতে চাইছি, কিন্তু স্কোয়ার রুট করার সময় কিন্তু এখানে প্লাস মাইনাস দুটো লিখলে হবে না, প্লাস মাইনাস দুটো লিখলে হবে না। স্কোয়ার রুট করবার সময় এখানে আইদার প্লাস হবে কিংবা মাইনাস হবে, কিন্তু কোনটা হবে, যা খুশি লিখলেও কি হবে, যা খুশি লিখলেও হবে না। সমস্তটা সেরকম ভুলভাল লিখে দিলেও কিন্তু যা একটা লিখলাম তাহলেই হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তাহলে কি লিখবো, ভি স্কোয়ার থেকে যখন আমরা ভি করব তখন প্লাস কখন লিখবো আর কখন মাইনাস লিখবো সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, কখন প্লাস এবং কখন মাইনাস। যখন দেখবো পার্টিকেলটা অরিজিনের দিকে মুভ করছে, পার্টিকেলটা যখন অরিজিনের দিকে মুভ করছে অর্থাৎ এক্সটা ক্রমশ কমছে, তাই তো এক্সটা ক্রমশ কমছে টাইমের রেসপেক্টে, তখন ভেলোসিটি কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, এখানে আমি লিখেই দিচ্ছি, আগে কারণটা লিখি তারপর আমি কি হবে সেটা লিখছি। Since x decreases with t, the velocity is negative. ভেলোসিটিকে আমরা কখন নেগেটিভ নেবো, যখন এক্সটা টাইমের সাপেক্ষে ক্রমশ কমছে, কারণ পার্টিকেলটা দেখ এরকম ও পজিশন আর এটা হচ্ছে এই পজিশন, তো এই পজিশন থেকে আমরা ক্রমশ ও এর দিকে যাচ্ছি, আর মেজারমেন্টটা কোথা থেকে হয়, মেজারমেন্টটা ও থেকে হয়। তাহলে এর থেকে যত ও এর দিকে কাছে আসছি, ও এর কাছে যাচ্ছি, তত কিন্তু ডিস্টেন্স এক্সট্রা ক্রমশ গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকছে উইথ দি ইনক্রিজিং টাইম অফ, মানে উইথ দি ইনক্রিজিং ভ্যালু অফ টাইম। টাইমের ইনক্রিজিংনেস এর সঙ্গে কিন্তু ভেলোসিটির মানে ডিসপ্লেসমেন্টটা কিন্তু ক্রমশ ডিক্রিজ করতে থাকছে।
আর যখন মানে ডিসপ্লেসমেন্ট ডিক্রিজ করবে উইথ রেসপেক্ট টু টাইম, তখন কিন্তু ভেলোসিটি কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ভেলোসিটি তখন কি হবে, তখন কিন্তু ভেলোসিটি নেগেটিভে চলে আসবে। ঠিক আছে, কারণ আমরা সাধারণত ভেলোসিটি মানে বুঝি হচ্ছে ডেল এক্স বাই ডেল টি। এখন এক্স যদি ক্রমশ কমতে থাকে, তার মানে এক্স প্রথমে ছিল আমাদের এ তে, এখন চলে এসেছে জিরোতে, তাহলে ডেল এক্সটা কত, এখানটা এক্স এর ভ্যালু কত, শূন্য। এখানে এক্স এর ভ্যালু কত ছিল, এ। তাহলে আমরা সবসময় মেজারমেন্ট কোথা থেকে করি, তুই বাড়ি থেকে স্টেশনে যাচ্ছিস, যদি ডিসপ্লেসমেন্ট মেজার করতে চাস, তাহলে তুই কিন্তু কার ডিসপ্লেসমেন্টটা করবি, স্টেশন থেকে বাড়ি বিয়োগ করবি। ঠিক আছে, উল্টোটা কিন্তু করবি না, সবসময় কিন্তু আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছি। তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে গেলে এখানে জিরো মাইনাস এ করতে হচ্ছে, অর্থাৎ মাইনাস এ চলে আসছে, অর্থাৎ নেগেটিভে চলে আসছে। আর ডেল এক্স যদি হয়ে যায় নেগেটিভ, আর টাইম তো এখানে বাড়ছে, টাইম তো আর কমছে না, টাইম বাড়ছে। টাইম কমছে মানে পাস্টে চলে যাচ্ছে, তার মানে টাইম মেশিনের কনসেপ্টে চলে যাবে তখন। তো ডেলটি বাড়ছে এখানে, আর ডেল এক্স কিন্তু কমছে। তো একটা কমছে, একটা মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাহলে ওভারঅল যে ডিভিশনটা সেটা কিসে থাকবে, সেটা নেগেটিভে চলে যাবে না, কারণ ভেলোসিটি কিন্তু এখানে নেগেটিভে আসবে, ভেলোসিটি কিন্তু এখানে নেগেটিভে বেরোবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমরা সবসময় অত প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইভাবে মনে রাখার এত অ্যানালিটিক্যাল ওয়েতে দরকার নেই। আমরা জাস্ট এটুকুনি মনে রাখবো, যখন দেখবো পার্টিকেলটা কোনো একটা দূরের ডিস্টেন্স থেকে ওয়ের দিকে যাচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা ঘটেই থাকে। তো দূর থেকে ওয়ের দিকে যাচ্ছে, তখন এক্সটা ডিক্রিজ করছে উইথ টি, উইথ টাইম, তখন ভেলোসিটি আমাদের মাইনাস সাইনে নিতে হবে রুট করার সময়, প্লাস নয় কিন্তু। ঠিক আছে, তাহলে এবার কর। তাহলে এবার যদি ভেলোসিটির ভিটা নিই, তাহলে কি আসবে, মাইনাস নিতে হবে, মাইনাস রুট ওভার। ঠিক আছে, কেন মাইনাসটা নিতে হবে সেটা কিন্তু অবশ্যই লিখবি পরীক্ষায়, উপরে অনেক কথা আমি লিখিয়েছি, সেগুলো না লিখলেও অনেক হয়তো যায় আসবে না কিছু কিছু, কিন্তু এটা কিন্তু অবশ্যই লিখবি কেন মাইনাস সাইনটা নিচ্ছি, এটা লিখতেই হয়, না তাহলে নয়তো নাম্বার কাটে। তো মাইনাস মিউটা কত হচ্ছে, রুট মিউ, আর এখানে এটাও বাইরে বের করে দিচ্ছি নয়তো, রুট মিউ বাই এ একটা বাইরে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এক্সটা কিন্তু রুটটা আমি করে দিলাম, তাই এক্স থাকছে, এরকম আসছে। এবং ভিটাকে আমরা কি লিখি, ভিটাকে লিখি হচ্ছে ডিএক্স ডিটি, কারণ আমাদের আবারও ইন্টিগ্রেশন করার ব্যাপার রয়েছে, তাই ভিটাকে অবশ্যই কি লিখবো, ডিএক্স ডিটি লিখবো। হয়েছে। আচ্ছা, তো এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমাদের টাইম চাইছে যে এক্সটা যখন মানে সম্পূর্ণ অরিজিনে পৌঁছে যাবে পার্টিকেলটা, তখন টাইম কত লাগবে, সে অরিজিনে পৌঁছাতে টাইমটা কত লাগবে সেটুকুনি চাইছে। তো তার জন্য আমাদের টি আর এক্সটা ইন্ডিভিজুয়ালি বার করতে হবে, টি আর এক্স এর মধ্যে রিলেশনটা কাজে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মানে মিউ, রুট মিউ, ডিডিটা এর সঙ্গে দিলাম, আর এটাকে রাখছি হচ্ছে ডিএক্স এর সাথে, সেটা কত আসছে, মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশনটা করাটা এমন কোনো ব্যাপার নয়, কারণ আমাদের উপর একটা এক্স রয়েছে। এবার বোথ সাইড কি করবো, ইন্টিগ্রেট করব। তাহলে এখানে ডিটি, এটা হয়ে গেল টি, আর এদিকে কত থাকছে এটা ইন্টিগ্রেশন করার সময়, এটাকে আমরা লিখতে পারছি, একটু সাজিয়ে যদি লিখি, তাহলে সেটা হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2। কেউ যদি অসুবিধা হয় জেড ধরে করতে পারিস, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে জেড স্কোয়ার ধরে যেটা করার করতে পারিস। তো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2, তার সঙ্গে থাকছে কত, এক্স ডিএক্স। তো আমি যদি মাইনাসটাকে ভিতরে দিয়ে দিই,
তার সঙ্গে এখানে একটা হাফ নিয়ে নিই, তাহলে মাইনাস টু এক্স ডিএক্স মানে কত, স্কোয়ার মাইনাস স্কোয়ারের ডেরিভেটিভ। ইন্টিগ্রেশন নিজের মতো করতে পারি, সেটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, তাই তো। ডি অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে কত হবে, ডি অফ স্কোয়ার মাইনাস ডি অফ এক্স স্কোয়ার, ডিফারেন্সিয়াল নিলে। তো ডি অফ স্কোয়ার মানে কত, স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এটা জিরো হবে, আর এখানে হচ্ছে মাইনাস টু এক্স ডিএক্স। এই মাইনাস টু এক্স ডিএক্স টাকে আনার জন্য আমি এত কিছু করলাম, এখানে হাফটা করলাম আর বাইরে যে মাইনাসটা ছিল সেটা ভিতরে দিলাম। তাহলে জিনিসটা এখন কিরকম দেওয়ালো, হাফ যা আছে আছে, জায়গাটা পড়ে থাকলো হচ্ছে জেড টু দি পাওয়ার সামথিং ডিজেড ফর্মে, তাই তো। তো তার ইন্টিগ্রেশন কি হয়, এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ঠিক আছে, একদম কোনো স্টেপ জাম্প করছি না, যেখানে যা করার দরকার সম্পূর্ণ তাই করছি। ঠিক আছে, সি একটা নিয়েছিলাম, তার মানে সি আর কিন্তু নেওয়া যাবে না, এটা সি ওয়ান করে দিচ্ছি বা সি ড্যাশ করে দিচ্ছি। তাহলে সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে এখানে, এটা হচ্ছে হাফ, এখানে থাকছে হচ্ছে এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, নিচে আরো একটা হাফ, এর সঙ্গে এটা কেটেও যাচ্ছে, প্লাস সি ড্যাশ থাকছে, তার মানে root over mu by a into t is equals to root over a square minus x square plus c dash, এরকম একটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে। তাই তো। তো এবার আমাদের ইনিশিয়াল কন্ডিশন আবার অ্যাপ্লাই করে সি ড্যাশ এর ভ্যালু বার করতে হবে, ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করে সি ড্যাশটা বের করতে হবে। তাহলে ইনিশিয়ালি অ্যাট এ, তখন এক্সটা কত ছিল, এক্সটা ছিল এ, এবং টাইমটা রয়েছে এখানে, তাহলে টাইমটা কাজে লাগবে। টিটা শূন্য ছিল, এক্সটা এ ছিল, তাহলে সেটা এখন বসাবো। এটা কত নম্বর ইকুয়েশন হবে, এটা কত নম্বর ইকুয়েশন হবে, লাস্ট কত নম্বর করেছিলাম, ওই এক নম্বরই দেওয়া ছিল, তাই তো। তাহলে এটা দু নম্বর দিয়ে দেবে। তাহলে ইনিশিয়ালি অ্যাট এ এক্স ইকুয়ালস টু এ টি ইকুয়ালস টু জিরো, তাহলে দেয়ার ফোর ফ্রম টু আমরা কি পাবো, রুট ওভার মিউ ডিভাইডেড বাই এ, টিটা কত শূন্য, ইকুয়ালস টু, এটা মাইনাস ছিল না প্লাস ছিল, মাইনাসই ছিল, রুট ওভার এ স্কোয়ার, আর এক্সটা কত ছিল, এক্সটা আবার এ ছিল, তার মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি ড্যাশ, তার মানে আলটিমেটলি সি ড্যাশটা শূন্য হয়ে যাচ্ছে, সি ড্যাশটা তার মানে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে দেয়ার ফোর ইকুয়েশন টু বিকামস, তাহলে ইকুয়েশন টুটা আমরা কি পাবো, রুট ওভার মিউ বাই এ ইন্টু টি, জাস্ট এইটুকুনি পেয়ে যাবো। ঠিক আছে, এটা 3 নম্বর নাম দিচ্ছি। এবার আমাদের বলেছে যখন পার্টিকেলটা একদম কোথায় পৌঁছাবে না, ইনিশিয়াল যে পজিশন মানে যে ফিক্সড পয়েন্টটা ও এর দিকে পৌঁছাবে, ওতে পৌঁছাবে, তখন তার টাইমটা কত লাগবে, ওতে পৌঁছানো মানে এক্সট্রা তখন শূন্য হয়ে যাবে, এক্সট্রা তখন শূন্য হয়ে যাবে, কারণ ও থেকে ও এর ডিস্টেন্স কত, আমরা ডিস্টেন্স সব মেজার করছি হচ্ছে ও থেকে, তাহলে ও থেকে ও এর ডিস্টেন্স আর কত হবে, শূন্য। তাহলে এক্স এর যে ভ্যালুটা 3 নম্বর ইকুয়েশনে শূন্য বসিয়ে দিতে হবে, তাহলে টাইমটা বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আমরা টাইমটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখ,
let capital T be the time taken by the particle to reach the fixed point O. তার মানে ম্যাথমেটিক্যালি বললে, এই কথাটাকে ম্যাথমেটিক্যালি বললে আমরা কি বলতে পারবো? দেয়ারফোর স্মল t ইকুয়ালস টু ক্যাপিটাল T যখন এক্সট্রা শূন্য হয়ে যাবে কমতে কমতে, দেয়ারফোর from 3 we get, তাহলে 3 নম্বর থেকে কি পাওয়া যাবে? টা হচ্ছে ক্যাপিটাল T, আর এখানে রুট ওভার a স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে রুট ওভার মিউ বাই a ইন্টু টি ইকুয়ালস টু a স্কোয়ারের রুট মানে a পাবো। ঠিক আছে, এখানে হুটপাট কিন্তু প্লাস মাইনাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে টা কত হবে? a স্কোয়ার বাই রুট মিউ, দেখ এরকমই কিছু দিয়েছিল, এই যে স্কোয়ার বাই রুট মিউ। ঠিক আছে, করে নে সবাই এটা। আচ্ছা, এবার আসি নেক্সট কোয়েশ্চেনে। কোথাও মিস গেলে বলবি, তাছাড়া পিডিএফ আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আজকেরটা আজকেই দিয়ে দেবো, আগের দিন একটু লেট হয়ে গেছে। এখন যতটা সম্ভব লিখে নে, কোথাও মিস যদি বাকি পড়ে যায় তো আমাকে বলবি, আমি অবশ্যই পিডিএফটা তো দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবি। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আসছে, a particle moves in a straight line, its acceleration is directed towards a fixed point. ঠিক আছে, ইটস অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে আমরা কি বলেছি? অ্যাক্সিলারেশন মানে বলেছি হচ্ছে ফোর্স পার ইউনিট মাস, ফোর্স পার ইউনিট মাস প্রতি একক ভরে প্রযুক্ত বল। সেটা কত? ইজ ডিরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। কথাটা বুঝতে পারছিস? ডিরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট ও, তার মানে ফোর্সটা হয়ে গেল অ্যাট্রাকটিভ। এই যে কথাটা, তার মানে হয়ে গেল ফোর্সটা অ্যাট্রাকটিভ। প্রত্যেকটা আমাদের মাথায় মানে কথাগুলোকে কিন্তু ঘুরিয়ে বলবে, কিন্তু আমরা যেটুকুনি জানি যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট গুলোই রয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, কোয়েশ্চেনটাকে শুধু কথাগুলোকে একটু এদিক ওদিক করে করে বলে, সেটাকে নিজেকে ধরে নিতে হবে যে না কি বলতে চাইছেন। এখানে কিন্তু এই কথাটা বলে দিচ্ছে মানে আর কোথাও অ্যাট্রাকটিভ ফোর্সের কথা উল্লেখ করবে না অঙ্কটার মধ্যে, কিন্তু নিজেকেই বুঝে নিতে হবে টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট ও। সেটা আমি ওই ওখানে কিন্তু দুটো ভাগ করে লিখেও দিয়েছিলাম যে টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্ট ও আর অ্যাওয়ে ফ্রম দি ফিক্সড পয়েন্ট ও, এরকম কথাটা বলা থাকতে পারে। অ্যাট্রাকটিভ ফোর্স এটা, তার মানে এখানে নেগেটিভ সাইন আসবে। এবার বলছে ইন দি লাইন অ্যান্ড ইজ অলওয়েজ ইকুয়াল টু মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 5/3। এটা আবার ডাইরেক্ট ভাবে দিচ্ছে, মানে যে ফোর্সটা, সেই ফোর্সটার ডেফিনেশনটা কিন্তু এখানে ডাইরেক্ট দিয়েছে যে মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 5/3, এটা হচ্ছে ফোর্সটা। ঠিক আছে, when it when it is at a distance x from o, মানে ওই p পজিশনে যখন আছে, p পজিশনে যখন আছে at any time t at any position x,
তখন আমাদের উপর কাজ করছে কিরকম, মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার -5/3। অর্থাৎ একটা ভ্যারিয়েবল ফোর্স কাজ করছে এখানে। মানে এখানে শুধু কেন, আমরা যে অঙ্কগুলো করছি সবই ভ্যারিয়েবল ফোর্স কাজ করছে। কারণ এক্স এর উপর ডিপেন্ড করে ফোর্স চেঞ্জ হচ্ছে, তার মানে এটাই যে প্রতি মুহূর্তে কিন্তু পার্টিকেলটার উপর অ্যাপ্লাই করা ফোর্সটা সেম নেই। ওই প্রথমে যে ফোর্স দিয়ে পার্টিকেলটাকে মুভ করানো শুরু করেছিল সেই ফোর্স কিন্তু থ্রু আউট দি মোশন সেটাই বজায় নেই, সেটা কিন্তু রিমেনিং সেম, সেরকম ব্যাপারটা নয়। বরঞ্চ প্রতি মুহূর্তে পার্টিকেলটার যেহেতু এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সাথে পার্টিকেলের উপর অ্যাপ্লাই যে ফোর্সটা সেটা আবার ডিস্টেন্সেরই ফাংশন। তার মানে অবভিয়াসলি প্রতি মুহূর্তে পার্টিকেলের উপর ফোর্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ভ্যারিয়েবল ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করছে এই অঙ্কগুলোতে বা এই কনসেপ্টের মানে চ্যাপ্টারটাতেই। ঠিক আছে, এখানে কিন্তু ডিফারেন্স, যেহেতু ফোর্সটা এখানে ভ্যারি করে যাচ্ছে, আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কে ইন্ডিভিজুয়ালি ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করে আলাদা আলাদা করে বার করতে হচ্ছে। আমরা কিন্তু ওই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি কিংবা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস ওই সমস্ত ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো না। সেখানে অ্যাক্সেলারেশনটা একদম কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে পার্টিকেলটা মুভ করলে সেই ফর্মুলা অ্যাপ্লাই হয়। এখানে কিন্তু ফোর্সটা ভ্যারি করছে মানে ফোর্স পার ইউনিট মাস ভ্যারি করছে। ফোর্স ভ্যারি করছে মানে ফোর্স পার ইউনিট মাস যেটা সেটাও ভ্যারি করছে। আর ফোর্স পার ইউনিট মাস মানে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশনটাই এখানে ভ্যারি করে যাচ্ছে। তাহলে সেখানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো? ওগুলো পারবোই না অ্যাপ্লাই করতে। ঠিক আছে, তো হোয়েন ইট ইজ অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম ও, এত অব্দি তো পড়লাম, এবার দেখ তারপরে কি বলছে। ইফ ইট স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ ফ্রম ও, মানে আগের মতো আগের অঙ্কের মতো কথা বলছে এখানে, যে স্টার্টস ফ্রম রেস্ট তার মানে এক্স ইকুয়ালস টু যখন স্টার্টস ফ্রম রেস্ট মানে হচ্ছে টিটা যখন শূন্য, স্টার্ট করছে মানে কত, টিটা শূন্য, রেস্ট মানে কত, ভিটা শূন্য। স্টার্ট করছে মানে কি, টিটা শূন্য। প্রতিটারই ম্যাথমেটিক্যাল কিছু এক্সপ্রেশন রয়েছে প্রতিটা কথার, সেটাকে আমাদের নিজেকে ধরতে হবে। যে অ্যাট এ ডিস্টেন্স এ, অ্যাট এ ডিস্টেন্স এ তার মানে যখন এক্সটাই টাইমটা তখন শূন্য ছিল মানে ইনিশিয়াল পজিশন। ফ্রম কোথা থেকে বলেছে, ফ্রম ও, তার মানে এ ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি ও এ। আমি যদি ইনিশিয়াল পজিশনটাকে এ বলি, ঠিক আছে, ইনিশিয়াল পজিশনটাকে যদি আমি এ পজিশন বলি যেটা আগের অঙ্কে বলেছি, then show that it will arrive at O after time 2a to the power 4/3 by root 3 mu। ঠিক আছে, after a time 2a to the power 4/3 divided by root 3 mu, মানে আগের অঙ্কটার মতো পুরোপুরি দিয়েছে। তাহলে শুরু করা যাক ওটা। আচ্ছা, তো আগের অঙ্কের পুরো লেখাটাই কিন্তু কপি হবে, কারণ এখানে ইনিশিয়াল পজিশনের ব্যাপার রয়েছে এই অঙ্কটাতেও। কি কি নেওয়া যায় আমি একবারে দেখে নিচ্ছি, এখানে পুরোটাই নিয়ে নিই। আচ্ছা, এগুলো তোদের লেখা হবে না সঙ্গে সঙ্গে, কারণ এগুলো যেহেতু আমি কপি পেস্ট করছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তোদের যেহেতু লিখতে হবে তোরা জায়গা রাখতে পারি সেগুলোর জন্য। তো এই যা যা লিখেছিলাম সব লিখতে হবে, শুধু ফোর্সের যে ডেফিনেশনটা সেটা চেঞ্জ হবে, ফোর্সের যে ডেফিনেশনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো লেখারই দরকার নেই, কারণ ফোর্সটা ডাইরেক্ট দেওয়া আছে কোয়েশ্চেনে। ফোর্সের ডেফিনেশনটা কি দিয়েছে এখানে, ফোর্সের ডেফিনেশনটা এখানে কি দিয়েছে অঙ্কটাতে দেখে নে। একটু জটিল টাইপের মানে পাওয়ারটা দিয়েছে যে মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার -5/3, মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার -5/3।
ঠিক আছে, এটাও চেঞ্জ হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আবার ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশনটা অবভিয়াসলি একটু জটিল হয়ে যেতে পারে, কারণ আমাদের যেহেতু পাওয়ারটা এরকম দিয়েছে, ফ্র্যাকশনাল পাওয়ার দিয়েছে একটা। দেখা যাক কি হয়, শুরু করি। তো ভি ইন্টু ডিভি ডিএক্স, তাহলে ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স টু দি পাওয়ার মাইনাস 5/3 ডিএক্স। এবার কি করবো, বোথ সাইড ইন্টিগ্রেশন করবো অ্যাজ ইউজুয়াল। তো বোথ সাইড ইন্টিগ্রেশন করা হলো, দেন left hand side will be v square by 2, and this is minus mu x to the power minus 5/3 plus 1, প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট চলে আসছে c, প্লাস আরো একটা আরবিটারি কনস্ট্যান্ট c চলে আসছে এখানে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি, বা ভি স্কোয়ার বাই 2 লিখছি, মাইনাস মিউ এখানে -5/3 প্লাস 1, তার মানে হয়ে যাচ্ছে -2/3, ডিভাইডেড বাই -2/3 প্লাস সি। সি এর নিচে একটা 2 দিয়ে দিচ্ছি আমি তাহলে এখানে, কারণ এই দুইটা এখানে রয়েছে, এখানে রয়েছে, এগুলো কেটে যেতে পারবে তাহলে। এখানে তো দেওয়া যাবে না, এখান থেকে শুরু করতে হবে, 2 দিতে হবে। ঠিক আছে, সি এর নিচে তাহলে একটা করে 2 রাখছি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু পড়ে থাকছে -3 মিউ এক্স টু দি পাওয়ার -2/3, আর এখানে একটা মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস রয়েছে, তার মানে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা প্লাস হয়ে গেল। তা কি এরকম আসছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, অঙ্কের প্যাটার্ন কিন্তু সেম, সেখানে কোনো নতুন কিছু আসছে না, শুধু ইন্টিগ্রেশন গুলো ফাংশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা তাহলে কাজটা শুরু করি। এখানে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি। ইনিশিয়ালি এই পজিশনে এক্সটা কত, কি কি লাগবে, তাই এখানে ভি লাগবে আর এক্স লাগবে, টিটা কিন্তু লাগবে না। আগেরগুলো আমি প্রত্যেকের লিখছি, টিটা লিখলে কোনো ক্ষতি নেই, কিন্তু লাগবে না টিটা এখানটাতে। এক্সটা কত ছিল, এ পজিশনে ছিল, আর ভিটা কত, ভিটা হচ্ছে সেই সময় 0 ছিল, তাই তো? রেস্ট থেকে বলেছিল তো, অবশ্যই রেস্ট থেকেই বলেছিল, হ্যাঁ রেস্টে বলেছিল। তাহলে ভিটা ইনিশিয়ালি 0। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ফ্রম 1, we get ভি স্কোয়ার ইকুয়ালস টু কত আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু 0, 3 মিউ এক্স টু দি পাওয়ার কত, এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার -2/3 প্লাস সি। তাহলে সি ইকুয়ালস টু -3 মিউ এরকম আসছে। তাহলে দেয়ার ফোর ইকুয়েশন 1 বিকামস, কি হবে, ইকুয়েশন 1টা এখানে 1 নম্বরে বসিয়ে দে। ভি স্কোয়ার ইকুয়ালস টু 3 মিউ এক্স টু দি পাওয়ার -2/3, এরকম আসছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 3 মিউ কমন যাচ্ছে,
এবং সেটা ক্যালকুলেট করলে এরকম একটা কিছু আসছে। এবার আমাদের স্কোয়ার রুট করতে হবে, এবং স্কোয়ার রুট মানে বুঝতে পারছি এখানে নেগেটিভ সাইন নিতে হবে। তাই তো, এখানে নেগেটিভ সাইন নিতে হবে। কেন নিতে হবে সেগুলো আমি আগের অঙ্কে ভালো করে ডিটেলসে বলেছি। ঠিক আছে, লজিকটা লিখে দিতে হবে, মাইনাস সাইন ইজ টেকেন সিন্স যেহেতু এক্সট্রা ক্রমশ ডিক্রিজ করছে টাইমের সাপেক্ষে, কারণ পার্টিকেলটা ও এর দিকে আসছে। ঠিক আছে, পার্টিকেল যখন ও এর দিকে আসে তখন এক্সট্রা ডিক্রিজ করে উইথ দি ইনক্রিজিং টাইম, তখন ভেলোসিটি কি হয়ে যাবে, নেগেটিভে চলে আসবে। ঠিক আছে, এই সাইন কনভেনশনটা কিন্তু অবশ্যই মানতে হবে, কারণ আমরা যদি এখানে ভুলেও মাইনাস সাইনটা না নিই, ঠিক আছে, প্লাস নিয়ে নিই, তো সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা আলটিমেটলি আর হবে না। ঠিক আছে, তাহলে এবার একটু সিম্পলিফাই করবো, ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট বলতে ভিটাকে আগে ডিএক্স ডিটি করে নেবো। ভিটাকে ডিএক্স ডিটি লিখতে পারি, এখন লিখে দিচ্ছি। এই জায়গাটা কি লিখতে পারি, এখানে মাইনাস রুট ওভার 3 মিউ, তার সাথে এই দিকের পোর্শনটাকে সেটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মানে 1/x⁴ মাইনাস 1/a⁴ এবং যদি এলসিএম করি তাহলে a⁴ এটা আসছে। a⁴ তার আবার রুট, তার মানে a⁴ 1/3 আসবে। x⁴ তার আবার রুট আছে, তার মানে x⁴ 1/3 আসবে। ঠিক আছে, আর এদিকে কিন্তু ডিএক্সডিটি আমার হয়েই রয়েছে আগে থেকে। তাই এবার ভ্যারিয়েবল সেপারেশন করব, করে ইন্টিগ্রেট করব, তাহলে কি সলভ করা যাবে জিনিসটাকে। তো এখানে আসছে এক্স টিটাকে, নাহলে এদিকে রাখি, কাজটা তাড়াতাড়ি হবে, ওদিকটা আমাদের কাজ থাকবে অনেকটা। টি এর ক্ষেত্রে অত কোনো কাজ নেই, তাই টিটা বাদিকে নিজের মতো করে রেখে দিই। টিটাকে ডান দিকে লিখলে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইনে টি এর কাজটা লিখে লিখে যেতে হবে। টিটা ঠিকই তো লিখছিলাম, তাহলে √3 মিউ, আর এদিকটা সাজালে কি পাচ্ছি, এদিকটা সাজালে বলতে এটা এদিকে যাচ্ছে, এটা নিচে যাচ্ছে, তাই তো। তো এসে চলে আসছে মাইনাস সাইনটা, কিন্তু আমি ওদিকে লিখিনি, মানে এদিকে লিখতে হবে যে কোনো একদিকে। তো x⁴ 1/3 ডিভাইডেড বাই a⁴ 2/3 minus x⁴ 2/3 together with the operator dx, both side integration হবে এবার। ব্যাস, এই ইন্টিগ্রেশনটা কিন্তু আগের মতো অতটা সহজ হবে না। এই ইন্টিগ্রেশনটা আমাদের আগের মতো কিন্তু অতটা সহজ হতে পারবে না, কারণ আগেরটা এক্স ছিল, নিচে x² ছিল, x² ডেরিভেটিভ এক্স, সেটা কিন্তু আমরা করে দিয়েছিলাম, কিন্তু x⁴ 2/3 এর ডেরিভেটিভ x⁴ 1/3 তা কিন্তু নয়। তাই তো, x⁴ 2/3 এর ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে x⁴ 2/3 -1, কত আসবে,
1/3 পাচ্ছি একটা, x টু দি পাওয়ার -1/3 পাচ্ছি। দেখ, x টু দি পাওয়ার -1/3 পাচ্ছি, এখানে কিন্তু x টু দি পাওয়ার 1/3 রয়েছে, তাহলে আমি কিন্তু মোটেও এটাকে দিয়ে এটা দেখে মনে হচ্ছে সহজ কিছু হয়ে যাবে, কিন্তু তা নয়। এটা থেকে এটা কিন্তু আনাটা কোনো সহজ ব্যাপার নয়। এখানে যদি আমি অ্যাডজাস্ট করতে যাই তাহলে কিন্তু এক্সট্রা করে আমাদের x টু দি পাওয়ার -1/3 নিয়ে এসে কাজটা করতে হবে, এবং তাতে ফাংশনটা ঘেটে যাবে। এর জন্য আমরা যেটা করবো, একটা ট্রিগোনোমেট্রিক ট্রান্সফরমেশন করব। আমরা সাধারণত দেখবি যখন বাই পার্টস বা মেনলি সাবস্টিটিউশনের ক্ষেত্রে অনেক সময় এক্সটাকে ট্রিগোনোমেট্রিক কোনো একটা ফাংশন দিয়ে সাইন কস দিয়ে কিছু একটা ধরতাম। তো সেই হিসাবে ধরে জিনিসটা করলে তাড়াতাড়ি কাজটা হবে। ঠিক আছে, যেটা করছি সেভাবে কর, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এমনি করাটা একটা চাপের ব্যাপার। এই ধরনের ইন্টিগ্রেশন থাকতো ক্লাস 12-এ, সেখানে ট্রিগোনোমেট্রিক কিছু ফাংশন ইউজ করে কাজটা করতে হতো। ঠিক আছে, আমরা এখানে ধরছি লেট x টু দি পাওয়ার 1/3 equals to a to the power 1/3 sin theta। ঠিক আছে, a to the power 1/3 sin theta। তাহলে এরকম যদি করি তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে ডেরিভেটিভ করলে কত আসছে, x টু দি পাওয়ার 1/3 -1 ইন্টু, আচ্ছা 1/3, তার সঙ্গে থাকছে dx ইকুয়ালস টু, এদিকে থাকছে হচ্ছে a টু দি পাওয়ার 1/3 cos থিটা d থিটা, এরকম আসছে। তার মানে 1/3 x টু দি পাওয়ার -2/3 dx equals to a to the power 1/3 cos theta d theta। ঠিক আছে, তাহলে এরকম এখন কেউ করবি না, আমি আগে দেখে নিই কি করলে সুবিধা হবে। 1/3 x টু দি পাওয়ার -2/3 আসছে, সেটা নিয়ে যদি বসাই ওখানটাতে, dx এর মানটা কত আসছে, dx টা এসে যাচ্ছে, আমি x টু দি পাওয়ার 1/3 টা এখানে ডাইরেক্ট বসাতে পারবো। x টু দি পাওয়ার 2/3 রয়েছে, সেখানে এটার স্কোয়ারটা বসবে। আচ্ছা, সেটা নিয়ে সমস্যা নেই, dx এর জায়গায় তাহলে কি বসবে, dx টা আগে বার করি দেখি। 3 x টু দি পাওয়ার ওদিকে গেলে হচ্ছে 2/3, এরকম আসছে। তাই তো, তাহলে দিস ইকুয়ালস টু ডিএক্স ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে 3 x টু দি পাওয়ার 2/3 মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3 আবার কত, হোল স্কোয়ার। তার মানে a টু দি পাওয়ার 1/3 সাইন থিটার আবার হোল স্কোয়ার। প্রথমেই বলেছিলাম ফাংশনটার যা পাওয়ার দিচ্ছে তাতে একটু জটিল হবেই। a টু দি পাওয়ার 1/3 cos থিটা d থিটা, তার মানে দিস ইমপ্লাইজ dx ইকুয়ালস টু, হয়ে যাবে, এবার কোনো অসুবিধা নেই, করতে থাকেন, আর কোনো অসুবিধা হবে না। 3 a টু দি পাওয়ার 2/3, এখানে a টু দি পাওয়ার 1/3, তার মানে হয়ে গেল কিন্তু a টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার 1/3, তার মানে কত হয়ে যাচ্ছে, এই যদি দরকার হয় আরেকটা স্টেপ নিজেরা লিখ, এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে কস থিটা, এরকম একটা ভ্যালু আসছে। তো ব্যাস এখানে বের করে ফেল, তাহলে √3 μ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1/3, এটা ইন্টিগ্রেট করলে t পেয়ে যাচ্ছে, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে
ইন্টিগ্রেশন করে ভ্যালুগুলো ঠিকঠাক করে বসাতে হবে। এক্স টু দি পাওয়ার 1/3 মানে এ টু দি পাওয়ার 1/3 সাইন থিটা, আর ডিএক্স এর যে মানটা সেটা তো এখানে করলাম, ডিএক্স এর মানটা হচ্ছে এটা, তার মানে 3a হয়েছে। আচ্ছা, আর নিচের পোর্শনটা কত আসছে? রুট ওভার এ টু দি পাওয়ার 2/3, আর এক্স টু দি পাওয়ার 2/3 মানে কত? এ টু দি পাওয়ার 1/3 সাইন থিটার হোল স্কোয়ার। হচ্ছে, এবার সিম্পলিফাই কর, তাহলে এই জায়গাটা অনেকটা ছোট হয়ে যাবে। দিস ইকুয়ালস টু, আমরা সাধারণত একটা জিনিস করি এখানে, এই অঙ্কটাকে সবচেয়ে সুবিধা হচ্ছে একেবারে ডেফিনাইট ইন্টিগ্রেশন দিয়ে করে দেওয়াটাই সহজ। ঠিক আছে, মানে আমাদের লিমিট গুলো যেগুলো রয়েছে, যে লিমিট গুলো আমরা ধরবো সেগুলো ডেফিনাইট দিয়ে করে দেওয়াটাই সহজ। আমি সেটাই একবারে করে দিচ্ছি। ধর টি এর ভ্যালু যখন তোর কাছে শূন্য ছিল তখন এক্স এর ভ্যালু ছিল হচ্ছে এই। একবারে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি ধরলাম টি এর ভ্যালুটা টি হয়ে যাবে, ক্যাপিটাল টি হবে। কারণ ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন করে আবার এরকম ভেঙে ভেঙে করার থেকে এটা ডাইরেক্ট করে দে। এক্সটা যখন শূন্যতে পৌঁছাবে, মানে ওতে পৌঁছাবে, যখন এক্সটা শূন্য হয়ে যাবে তখন টাইমটা লাগবে ধরলাম ক্যাপিটাল টি। টাইমটা কতটা লাগবে? ক্যাপিটাল টি লাগবে। ঠিক আছে, তো সেই রেসপেক্ট এখানে যেহেতু আমি থিটাতে চেঞ্জ করেছি, তাহলে ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এক্স এর জন্য থিটার কি ভ্যালু আসছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। এক্স এর জন্য থিটার কি ভ্যালু আসছে সেটা কিন্তু দেখতে হবে। যেমন ধর এক্স এর ভ্যালু হচ্ছে যখন তোর কাছে এ, তখন থিটা কত? থিটাটা হচ্ছে এ টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3 কেটে যাবে, তাই তো। এ টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 1/3 সাইন থিটা আসবে, তার মানে কেটে গিয়ে সাইন থিটার ভ্যালু 1 চলে আসবে, তার মানে থিটাটা পাই/2 আসবে। থিটা আসবে পাই/2। আর যখন এক্সটা শূন্য তখন সাইন থিটাটা শূন্য, তার মানে থিটাটা হয়ে যাবে শূন্য। তার মানে আমাদের অ্যাকচুয়ালি থিটার যে রেঞ্জটা সেটা চলে আসবে হচ্ছে পাই/2 থেকে শূন্যতে। টাইমটা একবারই করে দিচ্ছি তাহলে এখানে 0 থেকে টি। কিন্তু ক্যাপিটাল টিটার কথাটা কিন্তু বলতে হবে একবার। ক্যাপিটাল টিটা কিন্তু কোথাও এক জায়গায় বলে দিতে হবে যে কি ধরেছিস। ঠিক আছে, আমি এখানে নিচে স্লাইড করে বলে দিচ্ছি। তো নিজের মতো একটা জায়গায় লিখে নে সাইডে, যেখানে টিটাকে ইন্ট্রোডিউস করলি সেখানে লেখাটাই অবশ্যই দরকার। লেট ক্যাপিটাল টি বি দি টাইম। Taken by the particle to reach the fixed point O, তার মানে দ্যাট ইজ। তো সেটাই বসালাম এখানে। আচ্ছা, এই জায়গাটা সিম্পলিফাই করলে আমরা এবার কি কি পাচ্ছি, কি কি কেটে যাচ্ছে দেখি। বাদিকে থাকছে √3 μ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1/3, কিন্তু এখানে টি এর লিমিট রয়েছে 0 থেকে টি, তার মানে
বিয়োগ করলে আমাদের মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আমরা কি পাচ্ছি, টি মাইনাস জিরো, অ্যান্ড দিস ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন পাই বাই টু থেকে জিরো, ইন্টিগ্রেশন পাই বাই টু থেকে জিরো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সাইন থিটা, সাইন এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা সাইন থিটা রয়েছে, এখানে একটা সাইন স্কোয়ার থিটা রয়েছে, তার মানে সাইন কিউব থিটা। আর তাছাড়া এখানে একটা কিন্তু থ্রি ইন্টু এ রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা থ্রি ইন্টু এ রয়েছে, অর্থাৎ থ্রি লিখলাম আর একটা এও রয়েছে। ঠিক আছে, থ্রি ইন্টু এ, আর এখানে রয়েছে হচ্ছে সাইন কিউব থিটা, এবং সেই সাথে রয়েছে কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা, ডিভাইডেড বাই রুট ওভার এ টু দি পাওয়ার টু বাই থ্রি। তাহলে এখানে একটা এ টু দি পাওয়ার টু বাই থ্রি আছে, আবার এখান থেকেও যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে এ টু দি পাওয়ার টু বাই থ্রি হবে, এবং সেটা যখন রুটের বাইরে বেরোবে সেটা কি হয়ে বেরোবে, সেটা এ টু দি পাওয়ার ওয়ান থার্ড হয়ে বেরোবে। এ টু দি পাওয়ার টু বাই থ্রিটা, টুটা মানে স্কোয়ার বোঝাচ্ছে, এবং স্কোয়ারের উপর আবার একটা রুট রয়েছে, ফলে এখানে আমাদের ওয়ান বাই থ্রি হয়ে রুটের বাইরে বেরিয়ে যাবে। এবং তার বদলে ভিতরে কি পড়ে থাকবে, ভিতরে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্রথমটা থেকে এটা বাইরে গিয়ে ওয়ান থাকবে, এবং এটা চলে যাওয়ার পর এখানে শুধুমাত্র সাইন থিটা আবার তার স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা থাকবে। তার মানে ওভারঅল সেটা হয়ে গেল কস থিটা। তাহলে এদিকটা আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার থ্রি মিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু টি, এবং এখান থেকে এ টু দি পাওয়ার ওয়ান থার্ডটা কেটে যাচ্ছে, এদিকে যে এ টু দি পাওয়ার ওয়ান থার্ডটা রয়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু কেটে যাচ্ছে, তাই তো? এখানে একটা রয়েছে আবার এখানেও একটা রয়েছে, সেটা কেটে গেল। তাহলে কেটে কি পড়ে থাকছে, মাইনাস পাই বাই টু থেকে জিরো থ্রি এ, থ্রি এটাকে নয় বাইরে দিয়ে দিলাম আমি, কারণ কনস্ট্যান্ট যেহেতু এখানে থাকলে, তাহলে সাইন কিউব থিটা কস থিটা ডিভাইডেড বাই, এখানে কত রয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার আবার রুট রয়েছে, তাহলে সেটা কত হয়ে গেল, কস থিটাই হয়ে গেল নিচে ডি থিটা, এবং এই কস থিটা কেটেই গেল, তাহলে সাইন কিউব ডি থিটা চলে আসছে একমাত্র। তাহলে ওভারঅল ক্যালকুলেট করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার থ্রি মিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়ান থার্ড ইকুয়ালস টু থ্রি এ। আর এই মাইনাসটাকে যদি আমি লিমিটের উপর এফেক্টটা দিই, তাহলে সেটা কি হবে, লিমিট দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, জিরো থেকে পাই বাই টু হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস যদি আমি লিমিটে দিই তার মানে সেটা কি হয়ে যাবে, জিরো থেকে পাই বাই টু। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কত ভিতরে, সাইন কিউব থিটা অনলি ডি থিটা। ঠিক আছে, এবার এই যে ইন্টিগ্রেশনটা আসলো, এই যে ইন্টিগ্রেশনটা আমাদের কাছে চলে আসলো, এই যে পাই বাই টু, জিরো থেকে পাই বাই টু সাইন কিউব থিটা ডি থিটা, জিরো থেকে পাই বাই টু সাইন কিউব থিটা ডি থিটা, সেটা কিন্তু খুব ভাইটাল একটা ইন্টিগ্রেশন, সেটা আমরা জেনারেল ভাবেও করতে পারি, আবার সেটাকে একটা সুন্দর প্যাটার্ন হয়, সুন্দর ফরম্যাট হয়, যে সাইন টু দি পাওয়ার এন থিটা ডি থিটার জন্য একটা রিডাকশন ফর্মুলা হয় জিরো থেকে পাই বাই টু তে। সেই রিডাকশন ফর্মুলাটা যদি আমরা জেনে থাকি, তাহলে এখানে সাইন কিউব থিটার পরিবর্তে সাইন টু দি পাওয়ার ফোর থিটা থাকতে পারে, ফাইভ থিটা থাকতে পারে, 3000 থিটা থাকতে পারে, 300 থিটা থাকতে পারে, প্রত্যেকটাই কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো। ঠিক আছে, আর আদারওয়াইজ এটাকে আমাদের নর্মাল যেভাবে ক্লাস টুয়েলভে করতাম, সাইন কিউব থিটাটাকে সাইন থিটা সাইন থ্রি থিটার আকারে ভেঙে নিয়ে তারপর ইন্টিগ্রেট করতে পারি, কিংবা সাইন কিউব থিটাটাকে সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা করে নিয়ে কাজ করতে পারি, অনেক কিছুই করা যায়। কিন্তু আমরা যদি রিডাকশন ফর্মুলাটা মনে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশন আমাদের ডিনামিক্স এর ক্ষেত্রে হামেশাই চলে আসে অঙ্ক করতে করতে, তখন কিন্তু ডাইরেক্ট আমরা সেটা বসাতে পারবো। ঠিক আছে, তাই রিডাকশন ফর্মুলাটা আমি এখানে শিখিয়ে দিচ্ছি একবার। সাইন, যদি সাইন টু দি পাওয়ার এন থিটা জিরো থেকে পাই বাই টু ডি থিটা, এটারও যা মান হবে জিরো থেকে পাই বাই টু কস টু দি পাওয়ার এন থিটারও সেম মান হবে, কিন্তু সেই মানটা কত হবে, কিন্তু এই মানটা কত হবে সেটা আমাদের এবার দেখতে হচ্ছে। সেটার ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে, যখন এন দেখবি, পাওয়ারে দেখবি যখন এন আছে, তখন এন মাইনাস ওয়ান থেকে পড়ে শুরু করবি। ঠিক আছে, এন মাইনাস ওয়ান থেকে কত পর্যন্ত যাবে, এন মাইনাস ওয়ান, দেন এক এক করে কমাতে থাকবি।
ঠিক আছে, এক এক করে কি করবি, কমাতে থাকবি, অর্থাৎ n-1, n-3, n-5 করতে করতে যাবে। কত দূর পর্যন্ত যাবে এটা, এটা কত দূর পর্যন্ত যাবে, ধর এনটা তোর কাছে রয়েছে হচ্ছে 4, এনটা কত রয়েছে, এনটা রয়েছে 4, তাহলে শুরু করবি উপরের পোর্শনটা কত থেকে, 3 থেকে, কারণ n-1 থেকে, তাহলে 3, 2, দেন 3, 2 না, আমাদের আসবে যে 3-এর পর 1, 3-এর পর 1 চলে আসবে, কারণ 3 দুঘর করে করে ছাড়া হচ্ছে। ঠিক আছে, তার মানে 1-এ গিয়ে শেষ হয়ে যাবে এটা। আর নিচের যে পোর্শনটা, ডিভাইডেড বাই, নিচের পোর্শনটা n থেকে শুরু করবি, n-2, n-4, এরকম করতে করতে যাবে, করতে করতে সেটা 2-তে শেষ হবে। ঠিক আছে, এবং সেই সাথে থাকবে হচ্ছে একটা π/2, কখন, যখন এনটা হচ্ছে ইভেন, এনটা হচ্ছে জোড় সংখ্যা হলে এরকম ঘটনা ঘটবে, আর যদি এনটা বিজোড় সংখ্যা হয়, এনটা যদি বিজোড় সংখ্যা হয়, তার মানে সেটা n-1 থেকে শুরু করে n-2, মানে n-1 থেকে 2 নয়, n-3 হবে, সেমই হবে জিনিসটা, করতে করতে 2 পর্যন্ত যাবে, ডিভাইডেড বাই n × n-2, n-4 করতে করতে সেটা 1 পর্যন্ত আসবে। ঠিক আছে, এবং আসার পর আর কিছু লিখতে হবে না, মোটামুটি এটা। এবার আমি এটার অ্যাপ্লিকেশনটা বোঝাই, এটা এইভাবে তোরা মনে রাখতে পারবি না, কিভাবে করবি দেখ। ধর তোর কাছে রয়েছে হচ্ছে, কেউ দিল ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin⁵ বা 5θ dθ, তাহলে 5টা বুঝে নিবি কি, 5টা হচ্ছে আমার কাছে n, এবং সেটা তার মানে অড সংখ্যা এখানে, তাহলে অড সংখ্যা মানে কি থেকে যাবে, সবসময় মনে রাখবি একটাই জিনিস, সেটা হচ্ছে এক ঘর কম থেকে শুরু করবে, 1 হওয়ার আগে, মানে 0 হওয়ার আগে শেষ হয়ে যাবে, মাথায় এভাবে রাখ। এরকম 2, 1 এখানে কত হবে সেভাবে মনে রাখতে পারবি না তোরা, 1 হওয়া থেকে শুরু, মানে 1 হওয়ার আগে বা 0 হওয়ার আগে শেষ হয়ে যায় মোট কথা। ঠিক আছে, শূন্য যেন না হয়ে যায় বা নেগেটিভে যেন না চলে যায় কমতে কমতে। তার মানে আমি কি বলেছি, 1 থেকে 1 ঘর কম থেকে, তার মানে 4 থেকে শুরু হবে, তাহলে 4, দেন 2, দেন এরপর যদি 2 কমাই, কত করে করে কমছে, 2 করে কমছে, কিন্তু কমন ডিফারেন্সটা কিন্তু 2, তাহলে এরপর যদি 2 কমাই সেটা কিন্তু 0-তে চলে যাবে, এরপরে 2 কমালে সে কিন্তু 0-র পর নেগেটিভে চলে যাবে, 0-তে চলে যাচ্ছে এটা, তো আর কিছু কমানো যাবে না, ওই জন্য এখানে 2 লিখেছি। ঠিক আছে, তো এইভাবে তুই মনে রাখতে পারবি না, তোরা নর্মাল সংখ্যা দিয়ে ভাববি যে 1 ঘর কম থেকে শুরু করে 2 করে করে কমাতে কমাতে থাকবো, 0 বা নেগেটিভে যাওয়ার আগে শেষ করে দেবো। ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই কি বলেছি, নিচে 5 থেকে শুরু হবে, কারণ n থেকে শুরু হচ্ছে, তাহলে 5 হবে, দেন কত হবে, 2 ঘর করে করেই কমবে, কিন্তু 5, তার মানে 3 হবে, তারপরে আরো 2 ঘর তুই কমাতে পারছিস, তার মানে 1-এ গিয়ে শেষ করতে পারছিস, কারণ 0 তো হচ্ছে না, 0 বা 0-র আগে শেষ হয়ে যাচ্ছে। আর সঙ্গে কি থাকবে, যখন অড নাম্বার থাকবে তখন আর কোনো সংখ্যা আসবে না পাশে, অডের ক্ষেত্রে কিন্তু π/2 থাকছে না, ইভেনের সময় π/2 আসছে, π/2 কার সময় আসছে, ইভেনের সময়, অডের সময় কিন্তু নয়। তাহলে এটাই হবে এর মান, অর্থাৎ 4 × 2 = 8, 3 × 5 = 15। ঠিক আছে, কিংবা এখন যদি 0 থেকে π/2 আমি sin⁶ দিতাম, sin⁶ তার মানে কি বলছি, নিচটা শুরু হবে 6 থেকে, আর উপরটা শুরু হবে 5 থেকে, কত ঘর করে করে কমবে, 2 থেকে কমবে, 2 ঘর কমা মানে কত হবে, এটা 3 হবে, দেন আর 1 ঘর কমলে 1 হবে, কোনো অসুবিধা নেই তাতে। এবার এই জায়গাটাতে 6 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, 6 থেকে 2 ঘর করে কমবে, তার মানে 4 হবে, দেন 2 হবে, এবার 2 এর পর কমালে 0 হয়ে যাবে, 0 হওয়ার আগে শেষ করতে বলেছি, কারণ 2 এর পর আর নেওয়া যাবে না, কিন্তু যেহেতু এটা 6টা ইভেন সংখ্যা, তাহলে সেখানে একটা π/2 আসবে। এগুলো অ্যাকচুয়ালি রিডাকশন ফর্মুলা থেকে চলে আসে, সেটা আমরা ফার্স্ট সেমিস্টারে করেছি। ঠিক আছে, এটা কিন্তু সাইনের রিডাকশন ফর্মুলা একটা।
এইভাবে আমাদের কাজ করতে হবে, এবং সাইনের জায়গায় কস থাকলেও সেম ভ্যালু বেরোতো, সাইনের জায়গায় যদি কসও থাকতো তাতেও একই ভ্যালু বেরোতো। ওই জন্য আমি উপরে লিখে দিয়েছি সাইন টু দি পাওয়ার এন থিটা কিংবা কস টু দি পাওয়ার এন থিটা 0 থেকে π/2 এর মধ্যে করলে এই জিনিসটা ঘটে। ঠিক আছে, এটা মনে রাখার একটা সহজ উপায় রয়েছে, সেটাও বলছি যখন। এটাকে লেখা হয় হচ্ছে n-1। দেখো উপরে কিন্তু n-1 থেকে আস্তে আস্তে কমতে কমতে একের দিকে যাচ্ছে, তেমন n-1 এর ফ্যাক্টোরিয়াল। কিন্তু আবার ডাইরেক্ট ফ্যাক্টোরিয়ালে বলতে পারবো না, যেহেতু এখানে 2 করে করে কমছে। ফ্যাক্টোরিয়াল আমি যদি n ফ্যাক্টোরিয়াল লিখি, তার মানে কিন্তু সেটা 1 2 করে করে আপ টু n পর্যন্ত গুণফল, বা n থেকে কমতে কমতে একে যায়, 1 ঘর করে করে কমে। কিন্তু এখানে কিন্তু 2 ঘর করে করে কমছে, এই 2 ঘর করে কমা জিনিসটাকে সেটাকেও ফ্যাক্টোরিয়াল হিসেবে বলা, কিন্তু সেটাকে ডবল ফ্যাক্টোরিয়াল দিয়ে লেখা হয়। আর নিচটা n থেকে কমতে কমতে 2 এর পর তো আমি 1 বলতেই পারি, একটা 1 তো আর যখন তখন গুণ করতেই পারি। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। সহজ উপায় কেন বলছি, কারণ আমি মনে রাখবো যে n-1 থেকে শুরু হবে উপরটা, আস্তে আস্তে কমতে কমতে 0 হওয়ার আগে শেষ করে দেবো। আর ডবল ফ্যাক্টোরিয়ালটা কি ইন্ডিকেট করছে, 2 ঘর করে করে কমে। 2 ঘর করে কমে মানে ধর কেউ যদি বলে 10-এর ডবল ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, কিংবা 5-এর যদি ফ্যাক্টোরিয়াল বলি, তার মানে 1 × 2 × 3 × 4 × 5, তাতে করলে যা হবে হবে। ঠিক আছে, এটা করলে যেটা বেরোবে সেটা হবে। মানে কত হচ্ছে, 4 × 5 = 20, আর এদিকে হচ্ছে 3 × 2 = 6, তার মানে 120 হচ্ছে। কিন্তু 5-এ যদি ডবল ফ্যাক্টোরিয়াল কেউ বলে, তার মানে আমাদের শুরু হবে হচ্ছে 5 থেকেই লেখা শুরু কর। 5 হবে, দেন 2 ঘর কমবে অর্থাৎ 3 হবে, দেন আরো 2 ঘর কমবে, তার মানে 1 হবে। তার মানে 5-এর ডবল ফ্যাক্টোরিয়াল করলে কিন্তু 15 হবে। ঠিক আছে, এরকম ভাবে ট্রিপল ফ্যাক্টোরিয়াল করা যেতে পারে, যেখানে 3 ঘর করে করে কমে। যেখানে 3 ঘর কমে, অর্থাৎ 5-এর যদি কেউ ট্রিপল ফ্যাক্টোরিয়াল করে, তার মানে 5 হবে, দেন তার সঙ্গে চলে আসবে 3 ঘর কমালে 2 হবে। আর 3 ঘর কমানো যাবে না, কারণ এরপর কমালে নেগেটিভে চলে যাবে, মানে 5 × 2 = 10 হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই রিডাকশন ফর্মুলা অনুযায়ী আমরা যদি বসাই এখানে ভ্যালুটা, তাহলে কত আসছে, এখানে একটা টি থাকছে, তো √3 μ a⁴ ইন্টু টি ইকুয়ালস টু 3a। আর এই সাইন কিউব থিটা ডি থিটার জন্য আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি হবে, সাইন কিউব পাওয়ারটা কত রয়েছে 3, তার মানে 1 ঘর কম থেকে শুরু হবে, অর্থাৎ 2 থেকে শুরু হবে এবং 2 করে করে কমবে। 2 থেকে শুরু হবে এবং 2 করে করে কমবে, কিন্তু 2 আবার শূন্য হওয়ার আগে শেষ হয়ে যাবে বলেছি আমি। তো প্রথম 3 যেহেতু পাওয়ার হচ্ছে 2 থেকে শুরু হবে, 1 ঘর কম থেকে শুরু হবে, আর 2 করে কমালে পরেরটাই হয়ে যাচ্ছে 0, তার মানে আর নেওয়া যাবে না, তার মানে আর নেওয়া যাবে না, ডিভাইডেড বাই 3 থেকে শুরু হবে নিচটা, নিচটা কি দিকে শুরু হয় না, যেটা পাওয়ার রয়েছে সেটা থেকে শুরু হবে, তার মানে 3 থেকে শুরু হবে এবং 2 করে কমবে। তো 3-এর পর আমি 2 কমাতেই পারি, 3-এর পর 2 কমাতেই পারি, কারণ 3-এর পর 2 কমালে 1 হচ্ছে। এরপর আর কমাতে পারবো না, কারণ নেগেটিভে চলে যাবে তাহলে। ঠিক আছে, শূন্য বা নেগেটিভ হওয়ার আগে আমরা থেমে যাব। ঠিক আছে, উপরেরটা যত পাওয়ার আছে তার থেকে 1 ঘর কম থেকে শুরু হবে, শূন্য হওয়ার আগে থেমে যাব। নিচেরটা যত পাওয়ার আছে তত থেকেই শুরু হবে, শূন্য হওয়ার আগে থেমে যাব, এবং 2 ঘর করে করে উভয় কমবে। আর কি চেঞ্জটা, যখন পাওয়ারটা অড নাম্বার রয়েছে, এখানে এনটা কত, এনটা হচ্ছে 3, 3টা কত, 3টা হচ্ছে অড নাম্বার, তার মানে π/2 কি হবে, π/2 কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তার মানে এইটুকুনি পড়ে থাকবে। তাহলে এই 3 কেটেই গেল, তাহলে থাকলো কত, ক্যাপিটাল টি এর ভ্যালুটা এখানে থাকলো হচ্ছে 2a ইন্টু a⁴ ডিভাইডেড বাই √3 μ। তার মানে ওভারঅল কত হচ্ছে 2। এখানে এর পরে কিছু নেই, মানে a⁴ আছে, আর পাওয়ার গুলো কি হয়, অ্যাড হয়ে যায়, তাহলে 1 + 1/3 মানে কত, 4/3 হবে। তাহলে 2a⁴ পাওয়ার অ্যাড করলে ডিভাইডেড বাই √3 μ। ঠিক আছে, এটাই হচ্ছে রিকোয়ার্ড টাইম, এটাই কিন্তু রিকোয়ার্ড টাইম, আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এবার চলে আসবো সেকেন্ড পার্টে। জাস্ট একটা কোয়েশ্চেন দিয়েছে যে অরিজিনে বা ফিক্সড পয়েন্টের ভেলোসিটিটা কিন্তু আমাদের শূন্য, মানে ভেলোসিটিটা ফাইনাইট হবে না, অর্থাৎ ইনফাইনাইট হয়ে যাবে, সেটা আমাদের দেখাতে বলেছে, এবং সেটা দেখানো খুব ইজি এবং এক লাইনেই হয়ে যাবে সেটা। ঠিক আছে, তো সেটা করে যাক এবার।
ঠিক আছে, দেখ শো ফার্দার দ্যাট দি ভেলোসিটি অ্যাট ও ইজ নট ফাইনাইট, শূন্য না, নট ফাইনাইট বলছে, মানে ইনফিনিটি হয়ে যাবে। এবং সেটা করার জন্য আমাদের এখানে একটা ইকুয়েশন ছিল, এখানে দেখ একটা ইকুয়েশন আছে, ভি এর যে ভ্যালুটা বার করেছিলাম, এই যে v equals to minus root over 3 mu x to the power minus 2 by 3 a to the power minus 2 by 3। ঠিক আছে, এটাকে যদি কিছু একটা নাম্বারিং করিস তাহলে সুবিধা হয়, এখানটাতে আমরা বলতে পারবো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা কাজটা করতে পারবো, এখানে নাম্বারিং করে দিই কিছু একটা, 2 নম্বর, 1 নম্বর দেওয়া ছিল, এটাকে 2 নম্বর দিয়ে দেখ লাস্টের পার্টটার জন্য। তাহলে ফ্রম টু ভি ইকুয়ালস টু ছিল মাইনাস রুট ওভার 3 mu into x to the power minus 2 by 3 minus a to the power minus 2 by 3। ঠিক আছে, at the point O x equals to কত, শূন্য, তাহলে therefore v equals to কত হবে, মাইনাস রুট ওভার 3 mu, তাহলে x to the power minus 2 by 3, তার মানে 1 by 0 to the power 2 by 3 মাইনাস 1 by a to the power 2 by 3 এরকম আসছে, এবং যেটা কিনা আমাদের মাইনাস ইনফিনিটি দিকে টেন্ড করছে, এই যে মাইনাস, আর এক্স টু 1 বাই 0 কিছু রয়েছে, তার মানে সেটা ইনফিনিটি চলে যাচ্ছে। ঠিক আছে, যখন এক্সটা 0-র দিকে যাচ্ছে, therefore at O velocity is not finite। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা হয়েছে। ব্যাস, আজকে তাহলে এতটাই থাক, আবার বাকি অঙ্কগুলো নেক্সট দিন করাবো, নেক্সট দিনও আরো অঙ্ক হবে সেগুলো, কিন্তু এই টাইপের উপরই আরো করাবো, যেগুলো অন্যান্য রকম ইন্টিগ্রেশন আসবে সেখানে। ঠিক আছে, আজকে এতটাই থাকুক।